হ্যালো, 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 আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? লোকজন খুবই কম। রাত ৯টা বেজে গেছে। শীতকাল শুরু হয়েছে। আর শীতকাল শুরু হওয়ার কারণে ৯টা বাজা মানেই কিন্তু অনেক রাত। সেজন্য অনেকে হয়তোবা একটু ঘুম ভাবে চলে আসছো। নওশীন আছে আমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো জানাও? আরো কে আছে একটু দেখি। আজকে একটা সলভিং ক্লাস কিন্তু আমি দেখছি সলভিং ক্লাসে পোলাপানের আগ্রহ কম থাকে। ঝুমা আছে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্ষা, ওয়ালাইকুম আসসালাম। তাহমিনা আফরিন, হ্যাঁ, তুমি তো আছো দেখলাম। আতকিয়া ফাইজা, ওয়ালাইকুম আসসালাম। নিশাত তাসনিম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আতকিয়া, ওয়ালাইকুম আসসালাম। তারপরে তাহমিনা, সানজানা, খুরশেদ, ওয়ালাইকুম আসসালাম। মাহিম আছে আমাদের সাথে। আশফাক আছে, মোসাম্মদ নওশীন আছে। ঢাকাতে আসতেছি। আচ্ছা। ঢাকাতে বলতে তুমি কি এখন গাড়ির মধ্যে আছো নওশীন? মানে তুমি কি গাড়ির ভিতর থেকে ক্লাসে জয়েন করলা? যেহেতু ঢাকাতে আসতেছো বললা। আশফাক আছে, রাসেল আছে আমাদের সাথে। আমাদের সাথে আর কে আছে? আফরিন আছে। উম জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মুনতাহা আছে, ওয়ালাইকুম আসসালাম। রাসেল, ওয়ালাইকুম আসসালাম। আর কে আছে দেখি। নওশীন, আমি আগারগাঁও আছি ভাইয়া। আচ্ছা। আগারগাঁও, তার মানে তুমি ঢাকায় এসেছো। ঠিক আছে, তুমি চাইলে আমাদের অফিসে একদিন ঘুরে যেতে পারো। আমরা কিভাবে ক্লাস নেই দেখে যেতে পারো। আমাদের অফিস হচ্ছে গুলশানে। ঠিক আছে? এবং ঠিকানা পাওয়ার জন্য ওই যে 167 এর যদি কল করলে ওরা ঠিকানা দিয়ে দিবে। ভালো আছি। আমেনা, ওয়ালাইকুম আসসালাম। আমাদের এক্সাম নিবে কলেজের 2nd চ্যাপ্টারের উপর। মুনতাহা, আচ্ছা। তার মানে আমরা তো 2nd চ্যাপ্টার পড়াই ফেললাম। নিশ্চয়ই তোমার পরীক্ষাটা ভালো হবে মুনতাহা, এবং পরীক্ষা কেমন হলো এটা কিন্তু জানাবা। শাহানুল হক আছে আমাদের সাথে, আল মামুন আছে। আমি হসপিটাল থেকে ক্লাস করতেছি। আহারে নাহিদা ইসলাম, কি হয়েছে তোমার? তুমি নিজে অসুস্থ নাকি অন্য কারো অসুস্থতার জন্য তুমি হসপিটালে গেছো? একটু জানাও তো। আল মামুন আছে আমাদের সাথে। সুলতান মাহমুদ আছে, ওয়ালাইকুম আসসালাম। আসলে হসপিটাল, আচ্ছা ভাইয়া, বাবাকে বলবো নিয়ে যেতে। বাবার সময় হলে নিয়ে যাবে। ঠিক আছে। প্যারা নাই। মানে আসতে হবে ব্যাপারটা এমন না। অনেকেই হচ্ছে আমাদের অফিসে ঘুরতে আসে। মানে অনেকে দেখতে আসে যে অনেকদিন যাবৎ ক্লাস করতেছি। যাই একটু ভাইয়াদেরকে দেখে আসছি। অনেক দূর থেকে অনেকেই কিন্তু আসে। I mean শমশেরনগর, আশফাক। আচ্ছা, শমশেরনগরে। মোসাম্মদ আমেনা কুষ্টিয়া থেকে জয়েন করেছে। কুষ্টিয়াতে কিন্তু আমরা গিয়েছিলাম তোমাদের জিপিএ 5 সেলিব্রেশন এ। ওইখানে হচ্ছে শিল্পকলা একাডেমিতে আমাদের প্রোগ্রাম ছিল। কুলসুম আছে আমাদের সাথে, মারিয়া আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। আ আহারে! নাহিদা ইসলামের টাইফয়েড হইছে। আমরা সবাই নাহিদার জন্য একটু দোয়া করি। টাইফয়েড খুবই ভয়ংকর, খুবই মারাত্মক একটা রোগ। আমি নিজে এটার শিকার হইছিলাম ২০১৫ সালে। এবং আমি কোন সময় হয়েছিলাম জানো? তুমি শুনলে অবাক হয়ে যাবা। হ্যাঁ, অপূর্ব আছে আমাদের সাথে। অপূর্ব নাম লিখছে। আমি অপূর্ব। সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে আছে আমাদের সাথে সুরাইয়া। ওকে। তো টাইফয়েডের কথা যেটা বলতেছিলাম, আমি যখন ঢাকায় আসি ২০১৫ সালে কোচিং করার জন্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করার জন্য। তখন তো আর এরকম অনলাইন ক্লাসের ব্যবস্থা ছিল না। থাকলে আমি বাড়ি থেকেই করতাম। তো কোচিং করতে আসার পরে ফার্মগেটে থাকতে শুরু করি। ফার্মগেট কিন্তু এতটাই ঘিঞ্জি একটা এলাকা, এবং বিশেষ করে অ্যাডমিশন সিজনে ফার্মগেটে এত বেশি লোক সমাগম হয়, ওইখানকার পানি ভালো না, খাবার ভালো না। মানুষ বেশিদিন টিকে থাকতে পারে না, অসুস্থ হয়ে যায়। তো আমার বন্ধু কয়েকটা অসুস্থ আগেই হইছিল, এবং আমার ভেতরেও জীবাণু বাসা বেঁধেছিল। তবে আল্লাহ আমার দিকে তাকাইছিল আলহামদুলিল্লাহ, যে আমি পরীক্ষার আগে অসুস্থ হই নাই। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা দিলাম, দেওয়ার নরমালি ৩ দিন পরে হচ্ছে আমাদের রেজাল্ট দিছিল। ৩ দিন না ৪ দিন পরে। পরীক্ষা দেওয়ার পরে ২-৩ দিন এদিক সেদিক ঘুরতেছি ধুমায়। আর চিন্তা করতেছি রেজাল্ট কি হয়? তো রেজাল্ট যেদিন দিল ঐদিন হচ্ছে আমার বোনের বাড়ি আছে এই বাড্ডাতে। আমি হচ্ছে বোনের বাসায় আসছি, রেজাল্টটা দেখলাম। দেখলাম যে হ্যাঁ, চান্স পেয়ে গেছি। তো চান্স পাওয়ার পরে খুশিতে ঠেলায় বাড়ি চলে গেছি দৌড়ায়, যে ঐদিনই আমি গাড়িতে উঠছি যে বাড়ি যাওয়া লাগবে। তো বাড়িতে গেছি খুশিতে ঠেলায়, যে বাড়িতে এবার আত্মীয়-স্বজনের বাড়িতে ব্যাপকভাবে ঘুরবো। এদিক সেদিক দেখা সাক্ষাৎ করব, স্কুলে যাব, কলেজে যাব, নানান কিছু প্ল্যান করছি। আর আল্লাহর কি কাজ, একদিনের মাথাতেই আমার জ্বর চলে আসলো। এবং জ্বর যে আসলো, এই জ্বর আর কোনোভাবেই ছাড়ে না। এত মারাত্মক জ্বর, শরীর ব্যথা, একেবারে দুর্বল হয়ে যাচ্ছি। কোনোভাবেই দাঁড়াতে পারতেছি না। ২য় বা ৩য় দিনের মাথায় হচ্ছে আমার ব্লাড টেস্ট করল। করার পর দেখা গেল আমার টাইফয়েড হইছে। সো আমি টাইফয়েডে পড়ার পরে টানা ১ মাস আমার, তারপরে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল।
আমি দিতে পারি নাই কিন্তু। আমি শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু একদিনই পরীক্ষা হয়, আমি এই ২ টা পরীক্ষা একদিনেই দিছিলাম এবং ২ টাতেই চান্স পাইছি। এরপরে জাহাঙ্গীরনগর পরীক্ষা আমি দিতে পারি নাই, বাড়িতে অসুস্থ হয়ে শুয়ে আছি। তারপরে হচ্ছে ধরো আ ১ মাস পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা। এই ১ মাস আমি বাড়িতে একদম শোয়া। এতটাই অসুস্থ ছিলাম। আমি খালি আল্লাহর কাছে চাইছি যে যদি এই অসুস্থতাটা আমার পরীক্ষার আগে হইতো, আমি হয়তো এক্সামই দিতে পারতাম না এবং বিশ্ববিদ্যালয়ের চান্স তো দূরের কথা। এইজন্য নিজের সুস্থ থাকাটাও কিন্তু একটা বড় ধরনের প্রিপারেশন পরীক্ষার ক্ষেত্রে। তো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে চান্স পাওয়ার পরেও অসুস্থ হইছি এবং আমি বুঝছি যে টাইফয়েড আসলে কতটা ভয়ংকর জিনিস। আমি এত দুর্বল হয়ে গেছিলাম, শরীরটা এত ভেঙে পড়ছিল যে ১ মাস পরে যে আমার ডি ইউনিটের ভর্তি পরীক্ষা, তখন আমার কাছে মনে হচ্ছিল যে এখন যেহেতু হালকা, হালকা হাঁটাচলা করতে পারতেছি, আমি ঢাকায় যাই। গিয়ে পরীক্ষাটা দিয়ে আসি। তখন আমি আবার বোনের বাসায় আসি। আমার আপা হচ্ছে প্যাথোলজিস্ট। আপা হচ্ছে আমার রক্ত নিয়ে গেল যে টেস্ট করে দেখবে যে জীবাণু এখনো আছে কিনা। তো ঐদিন হচ্ছে আমার পরীক্ষা। ১ মাস তো কিচ্ছু পড়ি নাই। ডি ইউনিটের ভর্তি পরীক্ষা এবং পরীক্ষা দিতে যাবো ওই সময় আপা বলল যে, "দেখি তোর ব্লাড নিয়ে যাই, টেস্ট করে দেখব যে আরো জীবাণু আছে কিনা।" এখান থেকে অনেকগুলো ব্লাড নিলাম। আমি আরো দুর্বল হয়ে পড়লাম। এই দুর্বল শরীর নিয়ে গেলাম হচ্ছে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে। আমার সিট পড়ছিল হচ্ছে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে। বুঝতে পারছো? এটা হচ্ছে বেইলি রোডে এখানে ভিক্রম মেসের ঠিক অপোজিটে। তো ওইখানে পরীক্ষা দিতে ঢুকতে যাবো এই সময় শুনতেছি মোবাইল নিয়ে ঢুকতে দিবে না। তা আমার হাতে হচ্ছে মোবাইল ছিল। আমি চিন্তা করছি মোবাইল নিয়ে ঢুকতে দিবে না। ঠিক আছে আমি পরীক্ষায় দিব না। মানে আমার শক্তি হচ্ছে আমি তো চান্স পাইয়া আছি। তো আমি দিব না। তো মোবাইল-টোবাইল কার কাছে রেখে যাবে? আমি মোবাইল নিয়ে কেমনে কি করব? তো আমি বের হয়ে চলে আসতেছি যে পরীক্ষা আমি দিব না। তো বের চলে আসার সময় পথের মধ্যে দেখি আমার এলাকার ফ্রেন্ড ছিল একটা। তো এলাকার ফ্রেন্ড ওর বড় বোন ওইখানে দাঁড়ায় আছে। সে হচ্ছে তার মোবাইল নিয়ে দাঁড়ায় আছে। মানে আমার ফ্রেন্ডের মোবাইল নিয়ে। পরে বললাম যে, "আরে আপু আপনারে পাইছি। আমার মোবাইলটা একটু রাখেন আমি পরীক্ষাটা দিয়ে আসি।" তা আপুর কাছে মোবাইলটা দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি আবার পরীক্ষা দিতে ঢুকলাম। দিয়ে ইচ্ছামত পরীক্ষা দিলাম। আলহামদুলিল্লাহ ওইটাতেও চান্স হয়ে গেছিল। আমার সিরিয়াল আসছিল ২৪১ তম। তো যাই হোক তো টাইফয়েডটা এতটাই ভয়ংকর যেটা একটু বললাম যে অ্যা নাবিলা কি যেন নাম দেখলাম, টাইফয়েডে আক্রান্ত হইছো। তোমার জন্য অনেক দোয়া থাকবে। তুমি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠো। স্যার কবি নজরুল গভর্নমেন্ট কলেজে ছিলেন? না, না কবি নজরুল গভর্নমেন্ট কলেজে চিনেন? আচ্ছা চিনি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক অপোজিটেই তো। কুষ্টিয়া থেকে আরো অনেকেই দেখি আমাদের সাথে আছে, তাই না? দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই অনেক দোয়া থাকবে। নিশাত তাসনিম কুষ্টিয়া থেকে দেখছে। কুষ্টিয়াতে আমি অনেকবার গেছি। আমাদের কলেজে টিউটোরিয়াল পরীক্ষা শুরু হয়েছে আজকে থেকে। আচ্ছা, সুলতান মাহমুদ কোনো সমস্যা নাই, পরীক্ষা ভালো হবে। গ্যারান্টি দিচ্ছি পরীক্ষা ভালো হবে। আসমা সিদ্দিকা বলছে আমারও বাড়ির কথা মনে পড়ে গেল। বাড়ি তো একটা অন্য লেভেলের জিনিস, তাই না? স্যার নেত্রকোনাতে আসছেন কোন সময়? মাহিন, আমি এই জায়গায় মার খেয়ে গেলাম। আমি ৫৪ টা জেলা ঘুরে ফেলছি কিন্তু আমার বাড়ির পাশে নেত্রকোনাতে আমার কখনো যাওয়া হয় নাই। বুঝতে পারছেন? নেত্রকোনায় যাবো ইনশাআল্লাহ। নাফিজ আছে আমাদের সাথে বলছে, "ভালো আছেন আপনি?" আলহামদুলিল্লাহ ভালো আছি। সাদিয়া আফরিন কুষ্টিয়ার, বাহ! কুষ্টিয়ার তো অনেক মানুষ দেখা যাইতেছে। বগুড়া থেকে জেরিন জাহান, বগুড়া নিয়ে আমার একটা ভিডিও আছে। বগুড়া নিয়ে সুন্দর একটা ভিডিও বানাইছিলাম আমি অনেকদিন আগে। আমেনা বলছে, "কুষ্টিয়াতে আসছিলেন, আমি জানতাম না। জানলে আসতাম।" আমরা তো আগের দিনই হচ্ছে আমাদের পেজ থেকে ঘোষণা দিয়ে গেছিলাম যে আসতেছি। দিনাজপুরে তো কতবার গেছি, অনেকবার গেছি। ইউআইইউ থেকে অপূর্ব। ইউআইইউ তো আমাদের এই যে কাছেই, মানে গুলশানের কাছেই। সেখান থেকে নাকি? টাঙ্গাইল জেলায় আইসেন স্যার। ঠিক আছে, টাঙ্গাইল তো আমি ছিলামই। মধুপুর শহীদ আমার কলেজ। সো ওখানে ছিলাম। ওকে। বহুত জায়গায় কথাবার্তা বললাম। এবার কিছুক্ষণ পড়াশোনা করি। পড়াশোনা করার পরে আমরা হচ্ছে আবার গল্প করব। ঠিক আছে? তোমরা যারা বিভিন্ন জেলার নাম লিখতেছো বললাম তো মাত্র ১০ টা জেলা ছাড়া মোটামুটি আমি সব জেলাতেই ঘুরছি। সো তোমরা যে জেলার নাম বলতেছো আমি সব জেলাতেই গেছি। ধরে নাও আমি সব জেলাতেই গেছি। ঠিক আছে? কিন্তু কবে গেছি এটা হয়তো জানো না। ওকে, কমেন্ট অফ করে দিছি। এখন আমি কিছুক্ষণ পড়াবো। কারণ পড়ানোর সময় আমি কমেন্ট অন রাখা পছন্দ করি না, তুমি জানো। আ মুশফিকুর বলছে, "ফরিদপুর গেছেন কখনো?" ফরিদপুর কতবার গেলাম? ফরিদপুর নিয়ে একটা ভিডিও আছে। তুমি YouTube এ সার্চ দিবা। এভাবে লিখবা ফরিদপুর তারপর লিখবা শাহিদিন। দেখবা ফরিদপুর নিয়ে আমার বানানো ভিডিও চলে আসছে। বুঝতে পারছো? ওকে, সমস্যা নাই। কেউ যেন বলতেছিল যে আজকে সে নতুন জয়েন করেছে। তো নতুন যারা শিক্ষার্থী আছো তোমাদেরকে ওয়েলকাম করছি শিখোতে এবং জেনে অবাক হবে শিখোই ১ম মানবিকের জন্য ফুল কোর্স নিয়ে আসছে। তো তোমরা হচ্ছে সেটার পার্ট হয়ে গেছো এবং যেহেতু ভূগোল সাবজেক্টটা সারা বাংলাদেশের বিভিন্ন কলেজে নাই, দ্যাটস ওয়াই আমার ভূগোল সাবজেক্টের এখানে স্টুডেন্টের সংখ্যা কিছুটা কম। তবে আশা করি অন্যান্য যে ক্লাসগুলা হয় ধরো ইকোনমিক্স, তারপরে হচ্ছে সিভিক্স, হিস্ট্রি ওইগুলাতে হচ্ছে আমাদের অনেক স্টুডেন্ট থাকে এবং ওভারঅল অনেক স্টুডেন্টই আমাদের জমা হয়ে গেছে। কিন্তু যেহেতু মানবিকের
সাবজেক্ট আলাদা, আলাদা। সো একই সাবজেক্টে বেশি স্টুডেন্ট কিন্তু কখনোই পাওয়া যায় না। বিশেষ করে ভূগোল ক্লাসটাতে স্টুডেন্ট একটু বেশি কম। কারণ বিভিন্ন কলেজে ভূগোল নাই। তো যাই হোক, তোমার যেই সাবজেক্টই হোক না কেন, তুমি যদি শিখতে এসে থাকো এখানে কিন্তু তুমি সবই পড়তে পারতেছো এবং আমরা শিক্ষক থেকে সবসময় তোমাদেরকে বলি যে পড়াশোনাটা হচ্ছে নিজের মধ্যে এবং নিজে যদি 100% কখনো তুমি দিতে পারো, তাহলে তুমি মানুষকে দোষ দিতে পারবা। যে আমি তো আমার 100% চেষ্টা করেছি, এরপরও যেহেতু হইল না তাহলে দোষটা আপনার। বাট তুমি যখন 100% দিতে পারবা না, তুমি নিজে 70% ট্রাই করছো এবং কোনো একটা কিছু ভালোভাবে পারো নাই, তখন দোষটা তোমার দিকে ঘুরে ফিরে আসবে। তুমিই তো চেষ্টা করো নাই। সো অন্যের উপর দোষ চাপায় দেওয়ার জন্য হইলেও তোমাকে 100% চেষ্টাটা করতে হবে। এবং মানবিকের শিক্ষার্থী মানে তোমাদের প্রত্যেকেরই কিন্তু একটা টার্গেট থাকতে হবে যে দেশের শীর্ষ একটা বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স পাইতে হবে। সেই শীর্ষ বিশ্ববিদ্যালয় আমার দৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমার দৃষ্টিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় হইতে পারে। বা তোমার এলাকার কোনো বিশ্ববিদ্যালয় থাকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হইতে পারে। অনেকে এরকম আছে যে নিজের এলাকা ছেড়ে যেতে চায় না। বিশেষ করে রাজশাহী বা উত্তরবঙ্গের মানুষজন ওরা ভাবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় হওয়া মানেই তার জন্য বেস্ট। সো তার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় সেরা বিশ্ববিদ্যালয়। চট্টগ্রামের মানুষজন বললাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইরে কোথাও যাব না। সো এরকম একটা উপরের লেভেলের পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমাকে চান্স পাওয়া লাগবে। এইটা তোমার প্রাইম টার্গেট। মানবিকের শিক্ষার্থীর ভিতরে যদি এই প্রাইম টার্গেটটা না থাকে, তাহলে সে শুধু আর্টস নিয়ে সময় কাটাচ্ছে। তুমি যদি সময় কাটানোর পাবলিক না হয়ে থাকো তাহলে তুমি এই টার্গেটটা নিবা এবং তুমি এই টার্গেটে সফল হবে ইনশাআল্লাহ। তো আমরা ইতিমধ্যেই ২ টা অধ্যায় পড়ে শেষ করে ফেলেছি। ভূগোলের ১ম অধ্যায় আমরা পড়ে ফেলেছি এবং ২য় অধ্যায়ের যে কনসেপচুয়াল আলোচনা আমরা সেটা শেষ করেছি। কনসেপ্টের পাশাপাশি আমরা এমসিকিউ এর একটা ক্লাসও নিয়েছি। যেটা হচ্ছে লাস্ট ক্লাস ছিল। সম্ভবত গত ১ দিন আগে ছিল ক্লাসটা। এবং এই ক্লাসে যা বুঝাইছি আমি দেখলাম যে তোমাদের হচ্ছে কারা পজিশন করতেছিলা, হ্যাঁ? আমরা অনেক কিছুই কিন্তু এই কমেন্ট অন হয়ে গেল কেমনে? না, কমেন্ট তো অন হয় নাই। ওকে। ভাবছিলাম শুধু কমেন্ট গুলো ভাসতেছিল। কমেন্ট কি অন আছে নাকি? অন তো না। অর্থনীতির স্মার্ট বুক কেন পাওয়া যায় না? আচ্ছা, স্মার্ট বুক বলতে প্র্যাকটিস বুক আরকি। সো প্র্যাকটিস বুক নিয়ে হচ্ছে তোমাদেরকে একটা আ কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের একটু বলি। আমাদের প্রতিটা চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে, হ্যাঁ? প্রতিটা চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে, তারপরে তোমাদের নিজেদের প্র্যাকটিস করার জন্য একটা করে প্র্যাকটিস বুক আমরা দেই। ঠিক আছে? প্র্যাকটিস বুক। এখন তোমাদের কিছু বাস্তবতা একটু মেনে নিতে হবে। বাস্তবতাটা হচ্ছে কোর্স তো মাত্র শুরু হয়েছে কিছুদিন আগে। এবং তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম যে মানবিকের ১১ টা সাবজেক্ট নিয়ে কোর্স চালু করতে গিয়ে আমাদের বেশ হিমশিম খাওয়া লাগছে। খুব কষ্ট করে সবকিছু ম্যানেজ করতে হইছে। এখানে অনেকগুলো মানুষ ইনভলভড আছে এবং আমরা অনেক কিছু রেডি করতেও সময় লেগে গেছে। সো শুরুর দিকে ১ টা ২ টা অধ্যায়ের ক্ষেত্রে তোমাদের প্র্যাকটিস বুক পাইতে একটু দেরি হইতে পারে। ব্যাপারটা কিন্তু এমন না যে ধরো অর্থনীতির ১ম অধ্যায়টা তোমার শেষ হয়ে গেছে। যেদিন শেষ হইছে তার ৩ দিন পেরিয়ে গেছে, বাট তুমি এখনো প্র্যাকটিস বুক পাচ্ছ না। এর মানে কিন্তু এই না যে তুমি ওইটার কখনো প্র্যাকটিস বুক পাবা না। সেটা ওই যে আমি বললাম যে আমরা শুরুর দিকে একটু প্রেশারের মধ্যে আছি। প্রেশারটা রিলিজ হতে একটু সময় লাগবে। সো একটু দেরি হতে পারে। আমি জানি না কোনটা হয়তো দেরি হচ্ছে এবং এই দেরিটাকে একটু সবুর করো। তোমরা প্রত্যেকটা অধ্যায়েরই প্র্যাকটিস বুক পাবা। এটা আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা পাবা। বাট শুরুর দিকে একটু লেট হচ্ছে। এইটা একটু সবুর করে নাও। আশা করি কিছুদিন পরেই দেখবা নিয়মিত সবগুলো পেয়ে যাবা। সো ধরো আমি বারবার তোমাদের কাছে আমি বলেই নিচ্ছি যে এই কোর্সটা নামাইতে আমাদের বেশ কষ্ট হয়ে গেছিল। মানবিকের তো কোর্স আর কেউ নামাই নাই। আমরাই তো নামাইছি এতগুলো সাবজেক্ট নিয়ে। সো শুরুতে আমরা একটু হিমশিম খাচ্ছিলাম। তাই প্র্যাকটিস বুকটা হয়তোবা কখনো একটু লেট হয়ে যাচ্ছে। বাট এইটুকু হচ্ছে একটু ধৈর্য ধরো। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের প্র্যাকটিস বুক তোমরা পাবা। একটু ধৈর্য ধরো ২-১ দিন একটু সময় লাগতে পারে। যেমন পৌরনীতির যেই প্র্যাকটিস বুক তোমাদের যাদের পৌরনীতি আছে, সেটা হচ্ছে অধ্যায় শেষ হয়ে গেছে বাট ১ম অধ্যায়টা এখনো দেওয়া হয় নাই। এটা আজকে হচ্ছে একদম ফাইনাল হয়ে গেছে। তোমরা আগামীকাল এটা পেয়ে যাবা। আগামীকাল এটা পায়া যাবা। অর্থনীতিরটাও হচ্ছে কাজ হয়ে গেছে। জাস্ট এখন ফরমেট করতে হবে। ফরমেট করে তোমাদের হয়তো ১-২ দিনের মধ্যেই কালকে তো শুক্রবার। এর একটা ঝামেলা হয়ে গেছে। ১-২ দিনের মধ্যে অর্থনীতিটাও তোমরা পেয়ে যাবা। সো জাস্ট একটু ধৈর্য ধরবা। কোন কিছু তোমরা মিস করবা না। সবকিছু তোমরা পাবা। ঠিক আছে? একটু ধৈর্য ধরতে হবে। যারা নতুন এসেছো তোমাদের ক্ষেত্রে আমার পরিচয়টা বলি। আমার নাম কামরুল হাসান।
শাহিদিন। আমি হচ্ছে শিক্ষতে পড়াচ্ছি একটা লম্বা সময় যাবৎ। আমার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি একজন পিওর আর্টসের স্টুডেন্ট ছিলাম। মানে ক্লাস 9 থেকে আমি আর্টসের স্টুডেন্ট এবং আ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে আমার হচ্ছে পড়াতে খুবই ভালো লাগে। এজন্য হচ্ছে আমি পেশাটাই হচ্ছে এদিকে নিয়ে চলে আসছি। আমি হচ্ছে অনলাইনে যে তোমাদেরকে পড়াই। এর পাশাপাশি আমার আবার YouTube এ একটা YouTube চ্যানেল আছে। আমার এই নামটা লিখে সার্চ করলেই চ্যানেলটা পেয়ে যাবা। ওইখানে আমি রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি বিভিন্ন কিছু নিয়ে কথাবার্তা বলি। সো এই তো এইভাবে আমার জীবন চলছে। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তোমাদেরকে পড়াতে পেরে আমার খুবই ভালো লাগে। আমি চাই যে আমি প্রচুর মানুষকে শেখাবো, প্রচুর মানুষকে কিছু জানাবো এবং সেই স্বপ্নটা আমার অনলাইনের মধ্যে পূরণ হচ্ছে। ঠিক আছে? তো এই হচ্ছে আমার পরিচয়। চলো পড়াশোনা শুরু করি। আজকে দেখব হচ্ছে সৃজনশীল প্রশ্নগুলো। গত ক্লাসে আমরা দেখেছিলাম প্রায় ২৫ টার মতো এমসিকিউ আমরা সলভ করেছি গত ক্লাসে। আর আজকে হচ্ছে আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখব। তোমাদের আমি ঐদিন একটা হোমওয়ার্ক দিছিলাম। হোমওয়ার্কটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন লেখার জন্য একটা YouTube এর ভিডিও আমি তোমাদের সাজেস্ট করেছিলাম এবং এখানে সার্চ দিয়ে দেখায় দিছিলাম। তোমরা কে, কে সেই ভিডিওটা দেখছো? আমি একটু জানতে চাই। তোমরা কারা, কারা সৃজনশীল প্রশ্ন লেখার জন্য যে ভিডিওটা তোমাদের আমি দেখতে বলছিলাম সেটা তোমরা কে, কে দেখেছো? একটু হাত তুলে জানাও। হাত তুলে বলতে ইয়েস বলে জানাও। কারণ ওই ভিডিওটা খুবই আমি কমেন্ট অন করে দিয়েছি। কমেন্ট করতে পারো। ভিডিওটা তোমার সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখো ভুলে গেছে। কে ভুলে গেছে? নামটা বলে দিচ্ছি। ফারহানা তাসনিম নাকি ভুলে গেছে। এটা ভুলে গেলে চলে? ওইটা কেন পড়তে বলছিলাম তুমি ওইটা যদি দেখতা তাহলে আজকে সৃজনশীল যে আমি পড়াবো এগুলো বুঝতে তোমার অনেক কাজে লাগতো। যারা ভুলে গেছিলা মিস করবা না। এই যে দেখো আ সৃজানা, হ্যাঁ? সৃজাস্মিতা সরকার সে দেখেছে। সাদিয়া আফরিন বলছে পাইনি। এইটা কোনো মানে কথা হইলো পাও নাই? রাজীব দাস দেখেছে। পাও নাই মানে কি? তুমি হচ্ছে আমি আবার দেখাবো? আমি এক্ষুনি আবার দেখাচ্ছি। একটু মনোযোগ দাও। ১ সেকেন্ডে দেখায় ফেলবো। তুমি ১ম এ YouTube এ ঢুকবা। এই যে আমি YouTube এ চলে গেছি। ভিডিওটা তোমার দেখতে হবে, মাস্ট দেখতে হবে। YouTube এ চলে যাবা। YouTube এ গিয়ে শিখো লিখে সার্চ করতে পারবা না? SHIKHO শিখো লিখে সার্চ করতে পারবা না? সার্চ করলাম। কি চলে আসলো? এই যে শিখর YouTube চ্যানেল চলে আসছে। দেখবা সাবস্ক্রাইব করা আছে কিনা? না থাকলে সাবস্ক্রাইব করে দিবা। ঠিক আছে? এই YouTube চ্যানেলে ঢুকবা। YouTube চ্যানেলে যাওয়ার পরে দেখবা যে আমাদের ভিডিও সেকশন আছে। এই যে ভিডিও সেকশন। ভিডিওতে ক্লিক করবা। করার পরে আরেকটু উপরে উঠাবা। এই যে পপুলার ভিডিওতে যাবা। পপুলার কারণ আমার ওই ভিডিওটা একটা পপুলার ভিডিও। প্রচুর মানুষ দেখছে সেটা। পপুলার ভিডিওতে গিয়ে একটু উঠাইলেই এই যে দেখো সৃজনশীলে বেশি নম্বর পাওয়ার বেস্ট টেকনিক। টাইটেল হচ্ছে নিনজা টেকনিকে ২.৫ ঘন্টায় ৭টি সৃজনশীল লিখো। এই ভিডিওটার ভিতরে ১ম ১৮ মিনিট আমি একটা সৃজনশীল প্রশ্ন কেমনে লিখতে হয়, ক নাম্বার, খ নাম্বার, কয়টা স্টেপ করতে হয়, কিভাবে স্টেপ করতে হয়, এভরিথিং বলেছি। এখান থেকে ভিডিওটা দেখে নিবা। ৪,১৩,০০০ মানুষ এটা দেখে নিছে অলরেডি। তুমি কেন খুঁজে পাইলা না আল্লাহ জানে। ঠিক আছে? সো এটা খুঁজে না পাওয়ার কিচ্ছু নাই। খুঁজে না পাওয়ার কিচ্ছু নাই। রাজীব দাস দেখেছে, তারপরে হচ্ছে ঝুমা দেখেছে, তৌফিক দেখেছে, সানজানা দেখেছে। জেরিন জাহান বলছে স্মার্ট বুক কই পাও? স্মার্ট বুক না, ওইটা হচ্ছে প্র্যাকটিস বুক। অ্যাপের মধ্যেই পাবা। আমি নেক্সট ক্লাসে অ্যাপে পাওয়ার ব্যাপারটা দেখায় দিব। ঠিক আছে? নো টেনশন। একটু খুঁজতে থাকো। না পাইলে আমি দেখায় দিব পরে। আ জি ভাই অনেক ভালো ছিল। এই যে সুলতান মাহমুদ অনেক ভালো ছিল। আতকিয়া দেখছে, সবাই দেখছে। এই যে ভুলে গেছে হচ্ছে কে যেন একটা ভুলে গেছে। মুমতাহিনা ভুলে গেছে। দেখে নিবা। দেখে না নিলে কিন্তু তোমরাই ক্ষতিতে পড়বা। ঠিক আছে? তোমরাই কিন্তু ক্ষতিতে পারবা। এক্সামে ফুল ওফ! ইরশাদ জাহান বলছে মনোবিজ্ঞান এক্সামে ফুল মার্কস পাইছে ১২ তে ১২। মনোবিজ্ঞান তো আমিই পড়াচ্ছি। তাই না? মনোবিজ্ঞান কিন্তু ১ম অধ্যায়টা আমিই পড়াইলাম। সো এরপরের অধ্যায়ে মুবিন পড়াবে। সো আমরাও চেষ্টা করতেছি তোমাদেরকে খুব ভালো সার্ভিস দেয়ার জন্য। জোস। সাদিয়া আফরিন দেখাই দিছি কেমনে পাওয়া যায়। ঠিক আছে? ওকে। আমার মনে হয় এখন তুমি পেয়ে যাবা। যারা দেখছো তারা অনেকটুকু আগায় গেছো। তোমাদের প্রশ্ন এই প্যাটার্নে প্রশ্ন লিখলে তোমাকে টিচার ১০ এ ১০ দিতে বাধ্য হবে। ১০ এ ১০ দিতে বাধ্য হবে। কারণ তোমাদের ব্যাচের অসংখ্য স্টুডেন্ট আমার বিজিএস এ বোর্ড পরীক্ষায় 96, 97 পর্যন্ত পাইছে। এবং তারা ওপেনলি আমাদের সাথে লাইভ আলোচনায় এসে বলছে যে আপনার এই ভিডিওটা আমার খুব কাজে লাগছে। আমি হচ্ছে এই ভিডিওটা বানানোর আগে প্রায় ১৫ দিন সময় নিয়েছিলাম। একেবারে রিসার্চ করে পুরো টু দ্যা পয়েন্ট বের করে আমি এটা লিখছি। ভিডিওটা বানাইছি। সো অবশ্যই ভিডিওটা দেখে নিতে হবে। চলো বহুত বকবক করলাম। এবার হচ্ছে আমরা আলোচনায় যাই। ১ম প্রশ্ন। উদ্দীপক দেওয়া আছে একটু এরকম ছক আকারে।
বাংলাদেশের ভূপ্রকৃতি, ২ টা ভূপ্রকৃতি দেখাইছে। একটা হচ্ছে ক নাম্বার। ক অঞ্চলটা কেমন? কর্দম এবং বেলে পাথরের মিশ্রণে গঠিত। কর্দম এবং বেলে পাথরের মিশ্রণ কিন্তু টারশিয়ারি যুগের যে পাহাড়গুলো আছে না আমাদের, ওইটার যেই বৈশিষ্ট্য সেখানে তুমি খুঁজে পাবা। তার মানে বাংলাদেশের এই ক এর মাধ্যমে বোঝাচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। খ নাম্বারে বলতেছে মাটির রং ধূসর, লালচে। এইটা বলার সাথে সাথেই বোঝা যাচ্ছে এইটা হচ্ছে প্লাইস্টোসিন কালের যে সোপানসমূহ ওইটা বৃহত্তম সোপান অঞ্চল হিসেবে পরিচিত। তার মানে এটা হচ্ছে প্লাইস্টোসিন কাল। তার মানে বুঝতেই পারলাম যে বাংলাদেশের যে ভূপ্রকৃতি, যেটাকে আমরা প্রধানত ৩ টা ভাগে ভাগ করতে পারি, তার ভিতরে ২ টা ভাগের কথা কিন্তু এখানে উল্লেখ করা আছে। এটার উপর ভিত্তি করেই হচ্ছে আমাদের প্রশ্নগুলো সাজানো। ১ম প্রশ্ন, কনরাড বিযুক্তি রেখা কাকে বলে? খুবই সহজ। অশ্বমণ্ডলে সিয়াল এবং সীমা স্তর, সিয়াল হচ্ছে উপরের দিকের, সীমা হচ্ছে নিচের দিকের। এই স্তর যেই সীমা রেখা দ্বারা বিভক্ত বা বিযুক্ত বা আলাদা তাকেই কনরাড বিযুক্তি রেখা বলে। হয়ে গেল। খ নম্বর, ব আকৃতির সমভূমি, তার মানে কি? এটা হচ্ছে বদ্বীপ সমভূমি। বদ্বীপ সমভূমি বলছে এই সমভূমি কিভাবে গঠিত হয় ব্যাখ্যা করো। ইতিমধ্যেই আমি ক্লাসে একাধিকবার আলোচনা করেছি যে একটা নদী প্রবাহিত হয়ে হয়ে যেখানে সমুদ্রে গিয়ে এসে পতিত হয়েছে, ওই মোহনাতে নদীর ভিতর দিয়ে আসা বালি পলি কর্দমগুলো জমা হইতে হইতে চর জেগে ওঠে। ঠিক আছে, দেখাইছিলাম না? আজকে দেখো আবার দেখাই। মনে করো এটা হচ্ছে পাহাড়ি অঞ্চল, ঠিক আছে? এটা পাহাড়ি অঞ্চল। এইখান থেকে একটা নদী এইভাবে বের হয়েছে, বের হয়ে এটা হচ্ছে সমুদ্র, এইটা হচ্ছে সমুদ্র। তো এইখানে নদীর পানি এসে পড়তে 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 এই জায়গায় একটা চর জেগে উঠবে, এইভাবে এরকম একটা চর জেগে উঠবে। এরকম একটা চর জেগে উঠলে ঘটনাটা কি ঘটলো? নদীটা কি ২ ভাগে ভাগ হয়ে গেল না? এদিক দিয়ে একটা ভাগ চলে গেল, এদিক দিয়ে একটা ভাগ চলে গেল। তখন এইখানে জমা হইতে হইতে এইখানে আরেকটা চর জেগে উঠবে। যে এই যে ভিতর দিয়ে নদীর একটা ভাগ বের হবে, এইখানে একটা চর জেগে উঠবে। এখানে নদী বের হবে একটা, এদিকে নদী বের হবে। তার মানে দেখো অসংখ্য নদী হয়ে যাচ্ছে, আবার এই জায়গাগুলো জেগে উঠতেছে। জেগে উঠতে উঠতে এই যে বিশাল জায়গা একটা দ্বীপের মতো হয়ে গেল, নতুন ভূমি জেগে উঠলো। এটা কিন্তু বয়ের মতো। দেখো এই যে তাই না? এই যে এরকম ব। এইটাই হচ্ছে মূলত বদ্বীপ। এইভাবেই বদ্বীপটা গড়ে ওঠে। আমরা এখানে লেখা দেখি, ব আকৃতির সমভূমি বা বদ্বীপ সমভূমি নদীর জীবনচক্রের শেষ পর্যায়ে নিম্ন গতিতে সৃষ্টি হয়। জীবন গতির শেষ পর্যায়ে মানে যেখানে নদী সমুদ্রে গিয়ে মিলিত হয় ওই তার আগের পর্যায়টা। নদীর নিম্ন গতিতে স্রোতের বেগ খুব কমে যায়। নদী যত পাহাড়ি অঞ্চলে থাকবে তার স্রোতের গতি তত বেশি থাকবে। আর যত সে সমভূমিতে চলে আসবে, সাগরের কাছাকাছি চলে আসবে, সেইখানে নদীর স্রোতের গতি কমে যাবে। আর স্রোতের গতি কমলে বালিগুলো নিচে জমা হতে থাকে। ঠিক আছে? ফলে নদীবাহিত পলি, বালি, কাঁকর প্রভৃতি তলানি রূপে সঞ্চিত হতে থাকে। এই তলানি প্রথমে মোহনায় বিভিন্ন চরের সৃষ্টি করে, পরে চরসমূহে বাধা পেয়ে নদীর স্রোতধারা বিচ্ছিন্ন হলে ব আকৃতির এক নতুন ভূমিরূপ তথা বদ্বীপ সমভূমির সৃষ্টি হয়। যেটা আমি ঠিক এখানে আঁকায় আঁকায় দেখালাম, ওইটাই এখানে লিখে বলছে। ঠিক আছে? দেখো, যারা যারা হচ্ছে ভিডিওটা দেখো নাই, দেখে নিবা। ভিডিও না দেখলে কিন্তু হবে না। ঠিক আছে? গ নম্বরে বলছে, উদ্দীপকে উল্লেখিত খ অঞ্চলের বর্ণনা দাও। খ অঞ্চলটা হচ্ছে আমাদের কোন অঞ্চল? প্লাইস্টোসিন কালের সোপান অঞ্চল, তাই না? বা এখানে প্লাইস্টোসিনের ভিতরে আরো স্পেসিফিক করছে কি দেখো তো? মাটির রং ধূসর, লালচে, বৃহত্তম সোপান অঞ্চল হিসেবে। আচ্ছা, আচ্ছা। তার মানে প্লাইস্টোসিনের ভেতরেও এটা আবার আলাদা করে দিছে। মাটির রং ধূসর এবং লালচে আর বৃহত্তম সোপান অঞ্চল। তার মানে এইটা এই প্লাইস্টোসিনের ভেতরে ৩ টা আছে না? বরেন্দ্র ভূমি, তারপর হচ্ছে মধুপুর ও ভাওয়ালের গড়, আরেকটা হচ্ছে লালমাই, কুমিল্লার লালমাই পাহাড়।
এই তিনটার ভিতরে কোনটা? তিনটার ভিতরে বরেন্দ্রকে এখানে টার্গেট করছে, কারণ রং ধূসর এবং লালচে, আর বৃহত্তম সোপান, মানে বরেন্দ্র ভূমি তো সবচেয়ে বড় সোপান অঞ্চল। সো বরেন্দ্র ভূমি নিয়ে আমরা এখন আলোচনা করব। এখন এই প্রশ্নে সর্বোচ্চ মার্ক পাওয়ার জন্য আমাদের একটা, যদি আমরা মানচিত্র এঁকে দিতে পারি, তাহলে এখানে সবচাইতে বেশি মার্ক পাওয়া যাবে। মানচিত্র আঁকার জন্য আমাদের কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে এরকম ভাবে। আমি আঁকাবো না, আমি হচ্ছে জাস্ট হচ্ছে একটা ওভারভিউ দেব যে কিভাবে আঁকানো যেতে পারে, ঠিক আছে? এই মনে করো এটা একটা মানচিত্র আমি আঁকাইলাম, থাক আমি আঁকাইতে পারি বাট আঁকাবো না। একটা মানচিত্র তুমি যদি হচ্ছে এঁকে দিতে পারো, মানচিত্র এঁকে রাজশাহীর উপরের অংশ মার্ক করে দেখাইতে পারো যে এইটাই বরেন্দ্র অঞ্চল, তুমি নিশ্চিতভাবে এখানে 2 নম্বর পেয়ে গেছো। বুঝো, কিন্তু 2 নম্বর পেয়ে গেছো গ্যারান্টি সহকারে। কারণ তুমি প্রথম লাইনে লিখবা উদ্দীপকে উল্লিখিত খ অঞ্চলটি হলো প্লাইস্টোসিন কালের সোপান ভূমির অন্তর্গত বরেন্দ্র ভূমি। এই এক লাইনের কারণে 1 নম্বর পাবা। চিত্র আঁকলে তুমি 2 এ 2 পাবা। এরপরে কিছু লিখলেই 3 এ 3 পাবা। এখন বরেন্দ্র ভূমির একটু বর্ণনা দেয়া লাগবে। যে বরেন্দ্র ভূমি হচ্ছে বাংলাদেশের প্রধান 3টা ভূমিরূপগুলোর ভিতরে দ্বিতীয় যে ভূমিটা প্লাইস্টোসিন কালের সোপান, সেইটার অন্তর্গত একটা বিশাল সোপান অঞ্চল। এখন এই প্লাইস্টোসিন কাল কবে জন্ম হইছে? সেই প্লাইস্টোসিন যুগে আন্তঃবরফ গলা প্লাবনের ফলে সৃষ্টি হয়েছে। এটা কোন কোন অঞ্চল নিয়ে গঠিত? চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে একেবারে দিনাজপুর পর্যন্ত এই বিশাল অঞ্চল জুড়ে স্বীকৃত। এখানে কি কি গাছ জন্মায়, এখানকার মাটি কেমন ইত্যাদি যদি আমরা একটু বর্ণনা করে দিতে পারি, তাহলে এখানে 3 এ 3 নম্বর হয়ে গেল। ঠিক আছে? ঘ নম্বর, উদ্দীপক উল্লিখিত ক অঞ্চলের গুরুত্ব বিশ্লেষণ করো। উদ্দীপকে ক অঞ্চল কি? টারশিয়ারি যুগের পাহাড় শ্রেণীকে নির্দেশ করে। দেখো স্টেপ এখানেও হচ্ছে তুমি একটা চিত্র আঁকায় দিলে একদম 4 এ 4 নাম্বার পেয়ে যাবা। দেখো গ নম্বর আর ঘ নম্বরে কিন্তু আমাদের একাধিক স্টেপে প্রশ্নের উত্তর লিখতে হয়, একাধিক প্যারায় লিখতে হয়। প্যারাগুলো কেমনে বানাবা? খুব সিম্পল একটা সূত্র এখানে তুমি দেখে নাও। এই প্রথম লাইনে আমি লিখে দিলাম যে উদ্দীপকে উল্লিখিত ক অঞ্চলটি টারশিয়ারি যুগের পাহাড় সমূহকে নির্দেশ করে। এই এক লাইনে কিন্তু তুমি মূল কথাটা লিখে দিছো যে এখানে ক অঞ্চলটা কি, এটা তুমি ব্যাখ্যা করে ফেলছো। 1 নাম্বার তুমি পাইলা। এবার দ্বিতীয় স্টেপে তুমি কি লিখবা? স্টেপ 2 কি লিখবা? স্টেপ 2 তে তুমি এই টারশিয়ারি যুগের পাহাড় আসলে কি, এইটার একটা ব্যাখ্যা দিবা। যে টারশিয়ারি যুগের পাহাড় হচ্ছে এই কখন সৃষ্টি হয়েছে? হিমালয় সৃষ্টি হওয়ার সময়ে। 2টা স্টেপ হয়ে গেল। 3 নাম্বার স্টেপে গিয়ে বাংলাদেশের কোন কোন জায়গা এই টারশিয়ারি যুগের পাহাড়ের অন্তর্গত, সেই জায়গাগুলোর ব্যাখ্যা দিবা। 2টা এরিয়া, সিলেট অঞ্চল, চট্টগ্রাম অঞ্চল। এই এরিয়া ব্যাখ্যা দেওয়ার পরে এর গুরুত্বে চলে যাবা। কি কি গুরুত্ব? এই অঞ্চলে প্রচুর বনভূমি। এই বনভূমির কাঠ আমরা হচ্ছে সম্পদ হিসেবে ব্যবহার করতে পারি, তাই না? এবং এই পাহাড়ি অঞ্চল আছে বলে ওই অঞ্চলে হচ্ছে ধরো সিলেট অঞ্চলে চায়ের চাষ করা যায়। এটা আমাদের একটা বড় শিল্প। পাহাড়ি অঞ্চল হচ্ছে পর্যটন শিল্প গড়ে ওঠে। এটা হচ্ছে আমাদের একটা বড় ধরনের মানে উপকার। এবং আমাদের যে পরিমাণ বনভূমি থাকা দরকার, এই পাহাড়ি অঞ্চল সেই বনভূমির একটা বড় অংশ আমাদেরকে সাপ্লাই করে। এটা আমাদের পরিবেশটা ঠিক রাখতেছে, তাই না? তো এইটাই যে এই অঞ্চল বনভূমির কারণে আমরা কাঠ পাচ্ছি, পরিবেশে একটা সাপোর্ট পাচ্ছি। দ্বিতীয়ত, সিলেট অঞ্চলের পাহাড়ি অঞ্চলে চা চাষ করা যায়। তৃতীয়ত, এই পাহাড়ি অঞ্চলকে টার্গেট করে আমাদের একটা পর্যটন শিল্প গড়ে উঠেছে, তাই না? তো এই যে ৩-৪টা গুরুত্ব তুমি লিখে দিলা, এবং এই বনভূমি থেকে আমরা বিভিন্ন কাঁচামাল পাই। কাগজ উৎপাদনের কাঁচামাল থেকে শুরু করে নানান কিছু পাইতে থাকি। এখান থেকে বিভিন্ন পশু পাখি থাকে, পরিবেশটা ঠিক রাখে, ইত্যাদি ইত্যাদি। এরকম ৩-৪টা গুরুত্ব লিখে দিবা। দেওয়ার পরে তুমি একটা চিত্র আকারে দেখাই দিবা যে চট্টগ্রাম আর সিলেট অঞ্চল আলাদা করে। 4 এ 4 নাম্বার গ্যারান্টি সহকারে। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে পৃথিবীর তাপ ভূপৃষ্ঠ থেকে, যেখানে আমি তুমি আছি, এই জায়গা থেকে কেন্দ্রের দিকে মানে ভেতরের দিকে, হ্যাঁ ভেতরের দিকে তাপ, চাপ এবং গঠন উপাদানের ঘনত্ব বৃদ্ধি পায়। যত তুমি ভেতরে যাবা তাপ বৃদ্ধি পাবে, যত তুমি ভেতরে যাবা পদার্থের চাপ বৃদ্ধি পাবে, এবং আরো কি পাবে? পদার্থগুলোর ঘনত্ব অনেক বেশি বেড়ে যাবে।
এসব তথ্য পর্যালোচনার মাধ্যমে তারা পৃথিবী পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত অঞ্চলকে ৩টি মণ্ডলে ভাগ করেন। ৩টা মণ্ডল কি কি? কমণ্ডল, খমণ্ডল, গমণ্ডল, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। একেবারে সহজ। এটা কি আর পড়ানোর দরকার আছে? পড়ানোর দরকার নাই। প্রথম প্রশ্ন বলছে সমভূমির সংজ্ঞা দাও। সমভূমি হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে সামান্য উঁচু বিস্তৃত সমতল ভূমি হচ্ছে সমভূমি। মৃদু ঢাল বিশিষ্ট। খ নাম্বার পর্বত সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। পর্বত কয়েক রকম ভাবে সৃষ্টি হতে পারে। প্রথম লাইনে একটা জ্ঞানমূলক তথ্য দিয়ে দিছে যে গঠনগত দিক থেকে পর্বত 4 প্রকার। এসব পর্বত ভিন্ন ভিন্ন ভাবে উৎপত্তি লাভ করে। যেমন একটা ভঙ্গিল পর্বত পাললিক শিলায় ভাঁজ পড়ে গঠিত হয়, একটা গেল। দ্বিতীয়টা ল্যাকলিত পর্বত ভূ অভ্যন্তরে ম্যাগমার ঊর্ধ্বচাপের কারণে গঠিত হয়। 3 নাম্বার স্তূপ পর্বত শিলায় চ্যুতি সৃষ্টির ফলে এবং আগ্নেয় পর্বত লাভা সঞ্চিত হয়ে গঠিত হয়। সো 4টা পর্বত 4 রকম ভাবে গঠিত হয়। সো এটি একটা প্রক্রিয়া। গ নম্বরে বলছে উদ্দীপকে গ মণ্ডল কি? মূলত কেন্দ্রমণ্ডলের কথা বলছে, তাই না? কেন্দ্রমণ্ডল। গ মণ্ডলটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এই প্রশ্ন ব্যাখ্যার সময় অবশ্যই তোমাকে চিত্র আঁকতে হবে। কোন চিত্র? এই চিত্র? এটা কি তোমার দ্বারা সম্ভব আঁকানো? এটা কোনোভাবে সম্ভব না। এখানে আমরা কিভাবে চিত্র আঁকবো? খুবই সিম্পল ভাবে, যেরকম এরকম একটা ভি আঁকবো। ভি এঁকে উপরের অংশে এরকম ভাবে একটা পাতলা জিনিস দিব, এটার নাম দিব হচ্ছে অশ্বমণ্ডল। অশ্বমণ্ডল, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা একটু এরকম বড় একটা স্লাইস রাখবো, এটার নাম দিব হচ্ছে গুরুমণ্ডল। আর এই মাঝখানের অংশটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এইভাবে তুমি জাস্ট এই চিত্রটা এঁকে দিবা, নম্বর পাওয়া যাবা। উদ্দীপকের গ মণ্ডলটি হচ্ছে কেন্দ্রমণ্ডল। এটা ভূ অভ্যন্তরের সর্বশেষ স্তর। কেন্দ্রমণ্ডল নিয়ে আমরা কি কি বলতে পারি? কেন্দ্রমণ্ডলের হচ্ছে 2টা ভাগ আছে, বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের উপাদানগুলো কি? প্রধানত 2টা, নিকেল আর ফেরিক। কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা কত? 3000 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এই যে দেখো আমি 3টা তথ্য বের করে ফেলছি। এই 3টার সাথে তুমি বই থেকে আরো একটা 2টা তথ্য মিলাই দাও, 5টা তথ্য হয়ে গেছে। এই 5টা তথ্য গুছায় লিখে দিলেই 3-এ 3। চিত্র দিলে পরে গ্যারান্টি সহকারে 3-এ 3। ভূগোলে অনেক বেশি নম্বর পাওয়া যায়, ফুল নম্বর পাওয়া যায়, ফুল নম্বর। ঘ ক এবং খ মণ্ডলের তুলনামূলক বিশ্লেষণ করো। ওই একই কথা। ক নাম্বার হচ্ছে অশ্বমণ্ডল, ওই একই চিত্রে কাজ করবে। সেম চিত্র তুমি আবার এঁকে দিবা, ঠিক আছে? ক নাম্বার হচ্ছে অশ্বমণ্ডল, খ নাম্বার হচ্ছে গুরুমণ্ডল। তুলনামূলক একটা আলোচনা করতে বলছে, মানে একটা ছক আঁকাবা। ছক এঁকে এক পাশে অশ্বমণ্ডলের বৈশিষ্ট্যগুলো একটা একটা করে লিখে দিবা, আরেক পাশে গুরুমণ্ডলের বৈশিষ্ট্যগুলো একটা একটা করে লিখে দিবা। জোস। কিভাবে? অশ্বমণ্ডলের 2টা ভাগ আছে, উপরের অংশটা হচ্ছে সিয়াল, নিচের অংশটা সীমা। গুরুমণ্ডলেরও 2টা ভাগ আছে, বহিঃগুরুমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল। অশ্বমণ্ডলের প্রধান উপাদানগুলো কি কি? গুরুমণ্ডলের প্রধান উপাদানগুলো কি কি? অশ্বমণ্ডলের তাপমাত্রা কেমন? এভারেজ গভীরতা কত? গুরুমণ্ডলের তাপমাত্রা কেমন? এভারেজ গভীরতা। এই যে 3-4টা বের হয়ে গেছে। 3-4টা দিলেই হয়ে যায়, ঠিক আছে? তোমরা তো বই আরো পড়তে হবে তোমাদের। পরের প্রশ্ন 3 নম্বর। এই ভাল লাগতেছে তোমাদের? দেখি সব মনমরা হয়ে যায় পোলাপান। ভাল লাগতেছে? হ্যাঁ, একটু বলো ভাল লাগতেছে। দেখছি ভাই এখন ক্লাস করেন। তমাল দাস, ক্লাসই তো করতেছি। ফারহানা তাসনিম বলছে ভাল লাগতেছে, থ্যাংক ইউ। সাদিয়া খান বলছে ভাল লাগতেছে। রাসেল বলছে ভাল লাগতেছে। দেখো মাঝে মাঝে তোমাদের কাছে জিজ্ঞেস করি যাতে একটু হই আর কি। ফারহানা তাসনিম, তুমি হচ্ছে আমার ফেসবুকে একটা নক দিও, হ্যাঁ? তোমার কি যেন একটা জানতে চাচ্ছ। আমি ফেসবুকে হচ্ছে মাঝে মাঝে ফেসবুকে নক দেওয়ার উপায় আছে, কিন্তু ওই যে উল্টাপাল্টা উপায়, মানে নক দিলে হবে না। প্রথমে নামটা লিখতে হবে, তোমার ক্লাসটা লিখতে হবে, তারপর সমস্যাটা লিখতে হবে। এক মেসেজে সবকিছু লিখতে হবে। তাইলে হচ্ছে এখানে দেখে আমি উত্তরটা দিতে পারবো। আমার আইডির নাম কামরুল হাসান শাহিদিন লিখলেই আমার আইডি পেয়ে যাবা। জোস, জোস, ভাল লাগতেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আমি আবার আগায় যাই। মাঝখানে গিয়ে
আর ২ টা প্রশ্ন পড়ার পরে একটু গল্প করব। ঠিক আছে? তোমাদের কিছু জিজ্ঞেস করব। আমেনা ঘুম আসা যাবে না। হ্যাঁ? আমেনা জানি এলাকার দিকে হালকা শীত পড়ে গেছে। শীতের সময় একটু বেশি ঘুম আসে। কিন্তু সামনে থাকলে কিন্তু তোমার ঘুমটা আসতো না। তখন ধমক দিয়ে হচ্ছে ঘুম ভাঙায় দিতাম। ঠিক আছে? ঘুম ভাঙানো যাবে না। মানে ঘুম আসা যাবে না। ঘুম ভাঙানো যাবে না বলতেছি। ঘুম আসা যাবে না। হচ্ছে ভূমিরূপটি বাংলাদেশের উত্তর-পশ্চিমে অবস্থিত। একটা জিনিস কি তোমরা খেয়াল করতে পারছো? এই অধ্যায় থেকে কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হচ্ছে বাংলাদেশের ভূমিরূপ বা বাংলাদেশের ভূপ্রকৃতি। এবং আশা করি এই অংশটা তোমরা হচ্ছে সবাই ভালো করে পারো। এটা খুব মনোযোগ দিয়ে পড়ে রাখবা। প্রশ্ন আসলে 80% পসিবিলিটি আছে এই জায়গা থেকে প্রশ্ন আসবেই। গ্যারান্টি। উত্তর-পশ্চিমে অবস্থিত। ভূমিরূপ উত্তর-পশ্চিম। আমি যদি বাংলাদেশের মানচিত্রটা আমি যদি এইভাবে আঁকাই, ধরো এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। ঠিক আছে? এটা মানচিত্র। এটা হচ্ছে উত্তর, নর্থ, এটা হচ্ছে পশ্চিম। এই ২ টার কোণাকুণি এই জায়গায় অবস্থিত। এই কোণাকুণি কি? দিনাজপুর, রংপুর, রাজশাহী এগুলো না? তার মানে এটা কি? বরেন্দ্র ভূমির কথা বলতেছে। কি বলতেছে? বরেন্দ্র অঞ্চলের কথা বলতেছে। বলছে এই ভূমিরূপটি বাংলাদেশের উত্তর-পশ্চিমে অবস্থিত। এটি একটি দোয়াব অঞ্চল। দোয়াব অঞ্চল কেন বলছে? এইখান দিয়ে পদ্মা নদী ঢুকছে, এইখান দিয়ে যমুনা। এই ২ টার বন্যার বা এগুলা হচ্ছে এখানে আসে। সো এটা হচ্ছে ২ নদীর দোয়াব অঞ্চল। আবার নামে আরেকটা ভূমিরূপ আছে। এইটা একই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। দক্ষিণ পশ্চিম এই জায়গাটা। তার মানে কি? বদ্বীপ অঞ্চল। বদ্বীপ সমভূমি। ঠিক আছে? দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। এখানে জোয়ার ভাটার প্রভাব বিদ্যমান। জোয়ার ভাটার মানে দক্ষিণ পশ্চিমের এই যে সমুদ্রের তীরের এই অঞ্চলের কথা বলতেছে যেখানে জোয়ার ভাটাও হয়। এবার আমরা দেখি নম্বরে বলছে প্লাবন সমভূমি কাকে বলে? নদীর উভয় তীরে বন্যার পানির দ্বারা বাহিত পলি সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে প্লাবন সমভূমি বলে। যেমন যমুনার প্লাবন সমভূমি। নদীর উভয় তীরে বন্যার পানি দ্বারা বাহিত পলি সঞ্চিত হয়ে পলি মাটি সঞ্চিত হয়ে যে সমভূমিটা গড়ে ওঠে। নাম্বার লাভা গঠিত পর্বতের ২ টা বৈশিষ্ট্য লেখো। লাভা গঠিত পর্বত কি জিনিস? আমাদের ভূপৃষ্ঠের নিচে এখানে তো প্রচুর লাভা আছে, তাই না? লাভা বলতে হচ্ছে এখানে প্রচুর ধাতব পদার্থ গলিত অবস্থায় আছে। এরা খুব উত্তপ্ত কারণ ভিতরে তাপ বেশি। এরা যখন মাটি ফেটে বাইরে বেরোয় আসে তখন এই ২ পাশে জমা হইতে এটা একটা পর্বত হয়ে যায়। এটা যেহেতু লাভার মাধ্যমে গঠিত হয়েছে এটা হচ্ছে লাভা গঠিত পর্বত, যেটা আগ্নেয় পর্বতও বলা হয়। এটা ২ টা বৈশিষ্ট্য লিখতে বলছে। ১ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে লাভার প্রকৃতির উপর আগ্নেয় পর্বতের বিস্তৃতি এবং আকৃতি নির্ভর করে। যে লাভা যদি অনেক বেশি পরিমাণে হয় তাহলে এটা অনেক বড় পর্বত হবে। লাভা যদি কম পরিমাণে হয় তাহলে ছোট হবে। তার মানে লাভার প্রকৃতি, লাভাটা কেমন? এটার উপর ডিপেন্ড করবে এই পর্বতটা কেমন হয়। দ্বিতীয়টা হচ্ছে কোন আগ্নেয় পর্বত খাড়া ঢাল বিশিষ্ট এবং স্বল্প স্থান জুড়ে হয়। কোন আগ্নেয় পর্বত খাড়া ঢাল মানে অনেক উঁচু থেকে বের হয়। তো খাড়া ঢাল বিশিষ্টও হয়ে যেতে পারে। সো তুমি চাইলে এটা মূলত আগ্নেয় পর্বত। এই আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যগুলো তুমি হচ্ছে বই থেকে আরেকবার দেখে নিবা। নিজের ইচ্ছে মতো ৩-৪ টা লিখে দিবা। ২ টা চাইছে তাই আমরা ২ টা লিখতেছি। ঠিক আছে? তুমি চাইলে আরো নিজেরও লিখতে পারো। নম্বর উদ্দীপকে উল্লেখিত ভূমিরূপের বর্ণনা দাও। ইতিমধ্যে আমরা এইটার বর্ণনা দিয়ে ফেলছি। তাই না? প্রথম প্রশ্নই ছিল বরেন্দ্র ভূমি সম্পর্কে। সো বরেন্দ্র ভূমি কোথায়? বরেন্দ্র ভূমি হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গে। চাঁপাইনবাবগঞ্জ থেকে দিনাজপুর পর্যন্ত ওই জায়গাটা। এটা কবে গঠিত হয়েছে? সেই প্লাইস্টোসিন কালে যখন বরফ গলা পানির ফলে যে প্লাবনের সৃষ্টি হয় তখন এই অঞ্চলটা গঠিত হয়েছে। তৃতীয়ত এখানকার মাটির রং কেমন? ধূসর এবং কালচে। এর উচ্চতা কেমন? এর উচ্চতা হচ্ছে সুপান প্রকৃতির, ক্রমান্বয়ে উঁচু হয়ে আবার নেমে গেছে। ঠিক আছে? এখানে কি গাছ জন্মায়? এখানে কি কৃষি গাছ হয়? এগুলো একটু বের করে দিলেই হয়ে গেল। শেষ। নম্বর উদ্দীপকে উল্লেখ এবং যেহেতু অঞ্চলের কথা বলছে একটা চিত্র আঁকায় আমরা ওটা চিহ্নিত করে দিব। তাহলে একদম ফুল মার্ক। উদ্দীপকে উল্লেখিত ভূমিরূপের গঠনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করা। ভূমিরূপটা হচ্ছে মূলত বদ্বীপ সমভূমি। ভূমিরূপটা হচ্ছে বদ্বীপ সমভূমি।
দেখি একটা ম্যাপ আঁকাই, কারণ অনেকক্ষণ যাবত হচ্ছে ম্যাপ-ট্যাপ একটু দেখানোর প্রয়োজন পড়ে যাচ্ছে। ঠিক আছে? ভুল হইছে। একটা ম্যাপ নিয়ে আসলেই ভালো করতাম এখানে। আমার তাহলে আর কষ্ট করা লাগতো না। কি ব্যাপার? আমি আঁকানো হচ্ছে না কেন? উম ওকে, আমি আর আঁকাবো না। এখান থেকেই আমি যতটুকু বুঝাইতে পারি। কারণ আজকে আমার আঁকানোর মুড নাই। ঠিক আছে? তো এই যে বাংলাদেশের এইটা হচ্ছে বরেন্দ্র অঞ্চল। এটা হচ্ছে বরেন্দ্র অঞ্চল। আর বদ্বীপ অঞ্চলটা হচ্ছে মূলত এই যে এখান থেকে ধরো পদ্মা নদী ঢুকছে। আমি অন্য কালার দিয়ে দেই। নদীর কালারটা দিয়ে হচ্ছে এইটা। এখান দিয়ে হচ্ছে পদ্মা নদী ঢুকছে। এখান দিয়ে ব্রহ্মপুত্র ঢুকে এটা হচ্ছে যমুনা হয়ে গেছে। এই ২ টা মিলিত হওয়ার পর সামনে গিয়ে এটা মেঘনা আকারে নেমে গেছে। এখান দিয়ে হচ্ছে আমার মেঘনা আসছে। যাই হোক। এই যে এই অঞ্চলে অসংখ্য নদী-টদির পরে এই জায়গাটা হচ্ছে মূলত আমাদের বদ্বীপ অঞ্চল। মূলত পুরো বাংলাদেশটাই বদ্বীপ বা এইটুকু হচ্ছে সর্বশেষ বদ্বীপ আমরা বলতে পারি। বদ্বীপ অঞ্চল। এবং এইটারই কিন্তু শেষ মাথায় কি আছে? সুন্দরবন আছে। যে সুন্দরবনে জোয়ার ভাটার প্রভাবে কিন্তু সেখানকার নদীগুলো সব ভরে যায়, আবার নেমে যায়, ইত্যাদি, ইত্যাদি। ঠিক আছে? সো আমরা হচ্ছে বদ্বীপ অঞ্চল নিয়ে এখানে আলোচনা যাচ্ছে যে চিহ্নিত ভূমিরূপটা হচ্ছে বদ্বীপ সমভূমি, যা ভূপৃষ্ঠের বৈচিত্র্যময় ভূমিরূপের একটি। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অংশে জোয়ার ভাটা প্রভাবিত বদ্বীপ সমভূমি দেখা যায়। তুমি এই জায়গাটা আরো স্পেসিফিক করে দিতে পারো যে কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, বরিশাল এই পুরো জায়গাটা হচ্ছে আমাদের বদ্বীপের অন্তর্গত। এই অঞ্চলটা পুরোপুরি নদীর পলি জমে, জমে সমুদ্রপৃষ্ঠ থেকে জেগে উঠেছে। এই অঞ্চলের মাটি অনেক বেশি উর্বর। এখনো এই অঞ্চলের ভিতর দিয়ে অসংখ্য নদী প্রবাহিত হয়েছে, যেই নদীগুলোতে সমুদ্রের জোয়ারের পানি প্রবেশ করে, আবার সেটা নেমে যায়। এই অঞ্চলে প্রচুর পরিমাণে কৃষিকাজ হয়, ইত্যাদি, ইত্যাদি। এইভাবে কয়েকটা ব্যাখ্যা দিয়ে আর চিত্র এঁকে দেখায় দিলেই হয়ে গেল। সো এই চিত্র আঁকায় দেখাইতে হবে না। এইটা হচ্ছে বদ্বীপ গঠনের যে প্রক্রিয়া সেই চিত্র। তুমি ম্যাপ এঁকে সেখানে চিহ্নিত করে দিবা। ওকে। ৪ নম্বর প্রশ্ন। বাংলাদেশের ভূপ্রাকৃতিক অঞ্চল দেখছো বারবার কিন্তু এই একই প্রশ্ন ঘুরে ফিরে আসতেছে। কারণ এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ভূপ্রাকৃতিক অঞ্চলগুলো বলছে একটা হচ্ছে বাংলাদেশের পূর্ব দিকে অবস্থিত, দেশের প্রায় মধ্যখানে অবস্থিত, মাটির রং লাল এবং ধূসর আর নদীবাহিত পলি দ্বারা গঠিত। ঠিক আছে? দেশের পূর্ব দিকে অবস্থিত। পূর্ব দিকটা এই যে আমি আবার আমার ম্যাপে চলে যাই। পূর্ব দিকটা কি? আমি যদি বাংলাদেশকে একদম ভাগে ভাগ করে ফেলি, এইটা পূর্ব। সো সিলেটও পূর্বের মধ্যে পড়ে, চট্টগ্রামও পূর্বের মধ্যে পড়ে। তার মানে বোঝানো হচ্ছে এটা টারশিয়ারি যুগের পাহাড়ের কথা বলা হচ্ছে। আর দেশের প্রায় মধ্যখানে অবস্থিত, মাটির রং ধূসর লাল। ধূসর লাল খাল হইলেই সেটা প্লাইস্টোসিনকালের সোপান ভূমি। বা দেশের একেবারে মধ্যভাগ বলতে বোঝাচ্ছে টাঙ্গাইলের মধুপুরের গড় এবং গাজীপুরের ভাওয়াল অঞ্চল। সাথে ধরো কুমিল্লা, ওইটাও তো একটু মাঝখানের দিকেই পড়ে। মানে আমি যদি এইভাবে কল্পনা করি, উপর-নিচ কল্পনা করি, মাঝখানে ধরি। আবার বরেন্দ্র অঞ্চল, এটাও মাঝখানে পড়ে যায়। আর নদীবাহিত পলি দ্বারা গঠিত কি? প্লাবন সমভূমি। সো ৩ টা নিয়ে আবার আলোচনা হবে। সো এই প্রশ্ন আমাদের জানা প্রশ্ন। এটা আমাদের আলোচনা করার দরকার নাই। ক নাম্বার হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতিকে কয় ভাগে ভাগ করা যায়? খুবই সিম্পল, ৩ ভাগে ভাগ করে ফেলবো আমরা। ৩ ভাগে ভাগ করা যায়। প্লাইস্টোসিন কালের সোপান কি? বুঝিয়ে লেখো। প্লাইস্টোসিন কালে পৃথিবী যখন বরফ আবৃত ছিল, তখন সেই বরফ গলা পানির কারণে যে প্লাবনের সৃষ্টি হয়, সেই প্লাবনের প্রভাবে কোনো জায়গায় পলি সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠিত হয়েছিল, সেটা হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান ভূমি। বাংলাদেশের যে কয়টা অঞ্চল আছে সেটা ব্যাখ্যা করলেই হবে। যে বাংলাদেশের উত্তর পশ্চিমাংশের সুবিশাল বরেন্দ্র ভূমি, মধ্যভাগের মধুপুর এবং ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই উঁচু ভূমি নিয়ে প্লাইস্টোসিন কালের সোপান অঞ্চল গঠিত। বাংলাদেশের মোট ভূমির প্রায় ৮% এলাকা নিয়ে এই অঞ্চল গঠিত। প্লাইস্টোসিন কালে বরফ গলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে এসব উচ্চভূমি গঠিত হয়েছিল বলে অনুমান করা হয়। এ সময় গঠিত এসব সোপান এলাকা পূর্ববর্তী প্লাবন ভূমি থেকে যথেষ্ট উঁচু। এই অঞ্চলের মাটির রং লাল এবং ধূসর। হয়ে গেল। গ নাম্বারে কি বলছে?
ক ভূমিরূপের বর্ণনা দাও। ইতিমধ্যে বর্ণনা দিয়ে ফেলেছি। টারশিয়ারি যুগের পাহাড়ের কথা বলছে। এই টারশিয়ারি যুগের পাহাড় বাংলাদেশে 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে উত্তর-পূর্ব, যেটা মূলত সিলেট অঞ্চল। আমরা সহজে মনে রাখার জন্য আমরা সিলেট অঞ্চলটা বলবো, যাতে আমরা মনে রাখতে পারি। আরেকটা হচ্ছে দক্ষিণ-পূর্ব, যেটা মূলত চট্টগ্রাম অঞ্চল। মূলত পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। সো এইটার যখন আমি বর্ণনা দিব, তখন হচ্ছে আমার এই 2 ভাগে ভাগ করে এই উত্তর-পূর্বের ভিতরে কোন, কোন জেলা আছে, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, আবার একটু উত্তর দিকের ময়মনসিংহ, জামালপুর, শেরপুরের উপরের পার্ট, আবার এদিকে এবং এই অঞ্চলগুলোর পাহাড়ের উচ্চতা কত? গড় হচ্ছে 244 মিটার, সর্বোচ্চ 610 মিটার। স্থানীয়ভাবে যেগুলো হচ্ছে 30 থেকে 90 মিটার, এগুলোকে বলা হয় টিলা। এবং এই অঞ্চলে এই পাহাড়ের ঢালে চায়ের চাষ করা হয়, যে কারণে এই অঞ্চলে চায়ের শিল্প গড়ে উঠেছে। গেল, এটার বর্ণনা শেষ। দক্ষিণ-পূর্ব চট্টগ্রাম অঞ্চলে কি, এখানে সব বড়, বড় পাহাড় অবস্থিত। এগুলোর গড় উচ্চতা প্রায় 600 মিটারের বেশি এবং সর্বোচ্চ উচ্চতা সম্পন্ন পাহাড় তাজিংডং, কেওক্রাডং, এগুলো হচ্ছে বান্দরবান বা এই অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলে প্রচুর বৃক্ষ জন্মে, একেবারে বনভূমির মতো অবস্থা। এই অঞ্চলের এই পাহাড়গুলোর মাটিতে হচ্ছে কি, কি পদার্থ পাওয়া যায় সেগুলো ব্যাখ্যা করতে পারো এবং এই অঞ্চলের যে একটা গুরুত্ব সেটাও ব্যাখ্যা করতে পারো, যে এই অঞ্চলে আমাদের পর্যটন শিল্প গড়ে উঠেছে। এই বনভূমি থেকে প্রচুর সম্পদ আমরা পাই। এই অঞ্চলে হচ্ছে কৃষিকাজের জন্য, মানে ওই যে কি বলে, চা চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ইত্যাদি, ইত্যাদি লিখে দিলেই হয়ে গেল। সাথে একটা চিত্র আঁকায় দিয়ে 2টা অঞ্চল চিহ্নিত করে দিবা। শেষ। সো চিত্র আঁকায় দিলে হবে কি, তুমি ফুল নাম্বার পাবা। তাই এখনো যারা চিত্র আঁকানো শিখতেছো না বা প্র্যাকটিস করতেছো না, আমি চাই তোমরা দ্রুত প্র্যাকটিস করো। এবং এইটা একটা ক্যাম্পেইন চালায় দিই আমি। আজকে তোমাদের আমি ঘোষণা দিয়ে দেই এখানে। ঠিক আছে? একটা প্রতিযোগিতা আজকে থেকে শুরু হয়ে গেল। বাংলাদেশের মানচিত্র আঁকার প্রতিযোগিতা। মানচিত্র আঁকার প্রতিযোগিতা। সো এই প্রতিযোগিতায় আমি তোমাদের প্রত্যেককে অংশগ্রহণ করতে বলতেছি। আমি আগামী কয়েকদিনের পর থেকেই আমাদের যে ফেসবুকের গ্রুপ আছে, শিখো শিখবো জিতবো, এই নামে একটা গ্রুপ আছে। এবং আরেকটা হচ্ছে শিখো হিউম্যানিটিস, তাই না? তোমরা যে গ্রুপে আছো ইতোমধ্যে, হিউম্যানিটিস। আমি এই 2টা গ্রুপে তোমাদের মানচিত্র আঁকার পরে সেই চিত্রগুলো আমি এই গ্রুপে দেখতে চাই। আমি এই গ্রুপে দেখতে চাই এবং আমি কথা দিচ্ছি, যেই চিত্রগুলো সবচাইতে ভালো হবে, আমি সেই চিত্রগুলো নিয়ে একটা ভিডিও বানাবো এবং তোমাদের ক্লাসে এসে আমি ওগুলো দেখাবো যে এই চিত্রগুলো খুব ভালো হয়েছে। সো আমি কিন্তু তোমাদের পদ্ধতি শিখাই দিয়েছিলাম যে কেমনে একটা মানচিত্র ভালো করে আঁকতে হয়। বইয়ের ভিতরে যে মানচিত্র আছে, তুমি দেখবা সেই মানচিত্র একটা ছকের মধ্যে থাকে, সবসময় ছকের মধ্যে থাকে। তুমি সেম টাইপের একটা ছক নিজে খাতায় এঁকে নিবা। এরপরে দেখবা যে ওই ছকের কোন জায়গা থেকে মানচিত্র আঁকা শুরু হয়েছে, তুমিও ওই জায়গা থেকেই শুরু করবা। তারপর দেখবা কোথায় গিয়ে হচ্ছে এটা এদিকে যাওয়া শুরু হয়েছে, তুমি ওই জায়গায় গিয়ে এদিকে যাবা। কোথায় গিয়ে নিচে নামছে, তুমি এখানে গিয়ে নিচে নামবা। এইভাবে দেখে দেখে প্র্যাকটিস করলে মানচিত্র আঁকা একদম সুন্দর হয়ে যাবে। এই প্র্যাকটিসটা জারি রাখো, কারণ বললামই তো, মানচিত্র আঁকা না শিখলে ভূগোলে ফুল মার্ক পাওয়া কিন্তু একটু টাফ হয়ে যাবে। আমি চাই ভূগোলে তোমরা প্রত্যেকেই ফুল মার্ক পাবা। তাহলে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আমি এই প্রতিযোগিতার ফলাফলগুলো আমি এই গ্রুপে দেখতে চাই। শিখবো জিতবো এই গ্রুপে দেখতে চাই এবং সুন্দর সুন্দর মানচিত্র দেখতে চাই। যেগুলো আমার খুব ভালো লাগবে আমি সেগুলো তোমাদের ক্লাসে এসে দেখাবো এবং বেশি ভালো লাগলে আমি ওগুলো নিয়ে একটা ভিডিও বানাবো যে আমার স্টুডেন্টরা কত সুন্দর সুন্দর ম্যাপ আঁকছে। ঠিক আছে? ওকে। উদ্দীপক উল্লেখিত ক এবং ক, খ এবং গ এর মধ্যে ভূপ্রকৃতিটি সর্বাধিক তার গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করো। ক, খ এবং গ এর মধ্যে সর্বাধিক কোনটা? টারশিয়ারি যুগের পাহাড় হচ্ছে 12%, প্লাইস্টোসিন কালের সোপান হচ্ছে 8%, বাকি 80% হচ্ছে প্লাবন সমভূমি। তাহলে এই প্লাবন সমভূমি নিয়ে
বর্ণনা করতে বলছে। প্লাবন সমভূমি কি? নদীর দুই পাশে যেখানে হচ্ছে বন্যার পানি দ্বারা প্লাবিত হয় এবং সেই পানি থেকে পলি জমে, 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 জমে সেই অঞ্চলটা গঠিত হয়েছে। এই অঞ্চলে প্রচুর পরিমাণে কৃষিকাজ হয়। এই অঞ্চলটা অনেক বেশি সমভূমি। নিয়মিত এখানে বন্যা হয়। এখানে হচ্ছে গাছপালা আছে, মানুষজনের বসতি আছে ইত্যাদি নানান কথাবার্তা দিয়ে আমরা এই অঞ্চলটা সাজাইতে পারি। ঠিক আছে? ওকে। আমরা তার পরের প্রশ্নে যাই এবং আরেকটা প্রশ্ন পড়েই তোমাদের সাথে একটু গল্প করব এটা পড়ার পরেই। এটা একটু অন্য প্রশ্ন আসছে। মানে আগেরগুলা থেকে একটু আলাদা আসছে। ভারতে পর্বতমালা রয়েছে যা বাংলাদেশের উত্তরে অবস্থিত। বাংলাদেশের উত্তরে কোনটা? হিমালয়। আর এটা কি ভারতের মধ্যেও আছে। সো এই হিমালয় পর্বতের কথা বলা হচ্ছে। এবং পৃথিবীর এটা বৃহত্তম। যেই মাত্র বলছে পৃথিবীর বৃহত্তম তখন গ্যারান্টি সহকারে এটা হচ্ছে হিমালয় পর্বত। আবার একটি পর্বত যার উদাহরণ হচ্ছে ভারতের বিন্ধ্যা পর্বত। বলছে ভারতের বিন্ধ্যা পর্বত কোন টাইপের? এটা একটা স্তূপ পর্বত সম্ভবত, তাই না? আমার খেয়াল নাই, দেখতে হবে। প্রশ্ন হচ্ছে পর্বত কাকে বলে? ভূপৃষ্ঠের অতি উচ্চ, সুবিস্তৃত এবং খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকেই পর্বত বলে। কি বলছে? অতি উচ্চ, খাড়া ঢাল, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? মালভূমির গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। মালভূমি কেমনে গঠিত হয়? হয়তো ভূয়ালোড়নের কারণে কোনো অঞ্চল ব্যাপকভাবে উপরে উঠে গেছে, ১। বড় পর্বত অঞ্চলের দুই পাশ থেকে জিনিস নিচে নেমে গেছে, ২। আবার কোন জায়গায় সঞ্চয় হইতে সেটা উঁচু হয়ে গেছে। তাই না? তো দেখি আমরা। মালভূমি নানান প্রকারে গঠিত হয়। পর্বত গঠনের সময় ভূয়ালোড়নের ফলে বিস্তীর্ণ ভূভাগ উঁচু হয়ে মালভূমির সৃষ্টি হয়। যেটা একটু আগে বললাম। যেমন স্পেনের মেসেটা মালভূমি। আবার উঁচু ভূভাগ প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে মালভূমিতে পরিণত হয়। যে উঁচু জায়গা ক্ষয় হয়ে একটু নিচু হয়ে গেছে। এটা একটা। যেমন যুক্তরাষ্ট্রের কাম্বারল্যান্ড। এছাড়াও মহাদেশীয় উঁচু ভূমিতে লাভা সঞ্চিত হয়ে মালভূমি গঠিত হয়। যে বিশাল বড় একটা মানে ভূমি আছে, এর উপরে লাভা পড়তে এটা আরো বেশি উঁচু হয়ে গেছে। তখন আরেকটা মালভূমি হয়ে গেছে। মানে কোন জায়গা কিভাবে উঁচু হয়ে গেল ওইটাই। গ নাম্বার, উদ্দীপকে পর্বত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। উদ্দীপকের হচ্ছে মূলত হিমালয় পর্বত। হিমালয় পর্বত আসলে কি ধরনের পর্বত? এইটা হচ্ছে ভঙ্গিল পর্বতের অন্তর্গত। ভঙ্গিল পর্বত কেমনে গঠিত হয়? এটা হচ্ছে আমি তোমাদের দাঁড়াও, এখান থেকে আমি লাইন কটা একটু বলে দেই। এই যে ভঙ্গিল পর্বত সৃষ্টি সম্পর্কে বহু তত্ত্ব প্রচলিত আছে, তবে বর্তমানে ৫ ভূগঠন তত্ত্বই হচ্ছে ভঙ্গিল পর্বত সৃষ্টির প্রধান কারণ। ভূত্বক নানা ধরনের স্তরের সাহায্যে গঠিত হয়েছে। আমাদের ভূত্বক বিভিন্ন স্তরে স্তরে গঠিত হয়েছে, তাই না? একটা হচ্ছে পলির স্তর, আরেকটা হচ্ছে কঠিন শিলার স্তর, আরেকটা ধরো হচ্ছে আরেক ধরনের মাটির স্তর, এরকম বিভিন্ন স্তরে স্তরে। এই জন্য বলছে যে বৃষ্টিপাত, হিমবাহ, নদী ও বায়ু প্রবাহ প্রভৃতির সাহায্যে ভূপৃষ্ঠস্থ শিলা ক্ষয় হয় এবং ক্ষয়প্রাপ্ত পদার্থ সমুদ্র গর্ভে পলির আকারে স্তরে স্তরে সঞ্চিত হয়। সমুদ্রের গর্ভে ভূপৃষ্ঠের বিভিন্ন শিলা ক্ষয় হয়ে স্তরে স্তরে সঞ্চিত হয়েছে। বুঝো, সমুদ্রের নিচে স্তরে স্তরে সঞ্চিত হয়। আর এই সামুদ্রিক পাত এবং মহাদেশীয় পাতগুলো মনে করো যেই জায়গায় হচ্ছে স্তরে স্তরে সঞ্চিত হইল, সঞ্চিত হওয়ার পর অনেক সময় দেখা যায় পৃথিবীতে অনেকগুলো প্লেটের উপরে, তাই না? পাত সঞ্চালন। এই প্লেটগুলো যখন একটা একটা করে চলতে শুরু করে, তখন দুইটা প্লেট যখন মুখোমুখি সংঘর্ষ হয়, তখন ওই যে যেখানে পলিগুলো জমা হয়েছিল, মাটিগুলো জমা হয়েছিল, এই সংঘর্ষের ফলে সেই জিনিসগুলো উপর দিকে উঠে আসে। উপর দিকে উঠে এসে বিস্তৃত অঞ্চল জুড়ে এরকম ভাঁজের মতো হয়ে উঁচু ভূমি তৈরি হয়। ওটাই হচ্ছে এই ভাঁজ পর্বত বা ভঙ্গিল পর্বত সৃষ্টির মূল কারণ। আমি আরো সহজ করে দিচ্ছি। পাত সঞ্চালন মতবাদ অনুযায়ী, আমি কিন্তু পাত সঞ্চালন তোমাদের ক্লাসে খুব ভালো করে দেখাই দিই। এটা হচ্ছে প্লেট টেকটনিক থিওরি। আমি তোমাদের বুঝাইছিলাম যে আমাদের ভূপৃষ্ঠ অনেকগুলো প্লেটের উপরে অবস্থিত, যে প্লেটগুলো গতিশীল, নড়তে থাকে। তো দেখা গেছে যে দুইটা প্লেট এরকম ভাবে আছে। এই দুইটা প্লেটের সীমানার জায়গায় যদি কোনো সমুদ্র হয়, বা ধরো সমুদ্র হওয়া লাগবে না, এমনি সাধারণ কিছুই আছে, এখানে বিভিন্ন কারণে পলি টলি জমতে জমতে একটা স্তরে পরিণত হয়েছে।
এবারে ২ টা প্লেট পাশাপাশি এরা যদি নিজেদের মধ্যে একটা চাপ প্রয়োগ করে, তাহলে এই মাঝখানে জিনিসটা উপর দিকে উঠে যাবে। সো এটাই যে ভূপৃষ্ঠ যে পাতের উপরে আছে বা প্লেটের উপরে আছে, এরা যখন মুখোমুখি সংঘর্ষ বা মুখোমুখি চাপ প্রয়োগ করে, তখন মাঝখানের জমা হওয়া পলি এবং জমা হওয়া শিলাগুলো উপর দিকে চাপে উঠে যায়। উঠে গিয়ে বিস্তৃত অঞ্চলব্যাপী এরকম ভাঁজের সৃষ্টি করে এবং উঁচু ভূমি গঠন করে। সেটাই হচ্ছে ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত সৃষ্টির কারণ। উদ্দীপকে ক এবং খ পর্বতের বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো। ক হচ্ছে ভাঁজ পর্বত আমরা বুঝতেই পারলাম। আর খ হচ্ছে বললাম ভারতের বিন্ধ্যা পর্বত, যে বিন্ধ্যা পর্বতটা হচ্ছে মূলত স্তূপ পর্বতের উদাহরণ। তো স্তূপ পর্বত হচ্ছে কি? যেটা স্তূপ আকারে থাকে। স্তূপ পর্বতের বৈশিষ্ট্যগুলো আমি দেখাচ্ছি। আর ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য তো আমরা জানি যে এখানে হচ্ছে ভাঁজ থাকে। মাঝখানে হচ্ছে অনেক বড়, বড় গিরিখাত থাকে, মানে উপত্যকা থাকে। তাই না? এবং বিস্তৃত অঞ্চল জুড়ে এটা গঠিত হয়। যেমন বৈশিষ্ট্য, ভাঁজই হচ্ছে মানে ভাঁজটাই হচ্ছে ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য। এই পর্বত অনেক শৃঙ্গ থাকে। দেখো একদম সব লেখা আছে। এই পর্বত স্তরযুক্ত নরম পাললিক শিলায় গঠিত এবং জীবাশ্ম বিশিষ্ট। জীবাশ্ম মানে জীবের অস্তিত্ব থেকে যায়। সেখানে হয়তো গাছপালা ছিল, তারপরে সামুদ্রিক প্রাণী ছিল। এগুলো সেটার ভিতরে মিশে যায়। শিলাস্তরের মাঝে, মাঝে আগ্নেয় বা রূপান্তরিত শিলা দেখা যায়। কারণ এটা তো হচ্ছে নিচ থেকে অনেক বেশি উপরে উঠে গেছে। তো সকল ধরনের শিলা এখানে থাকে। দীর্ঘ এবং উচ্চতম পর্বত শ্রেণী থাকে। আর চ্যুতি রেখা এই পর্বতে দীর্ঘ চ্যুতি রেখা এই পর্বতে লক্ষ্য করা যায়। মানে যেহেতু ২ টা প্লেট এখানে ধাক্কা লাগার ফলে হইছে, সো ২ টা প্লেটের যে সীমানার স্থান, ওই বরাবর একটা ফাটল রেখা থেকে যায়। এগুলো হচ্ছে ভাঁজ পর্বতের। আর স্তূপ পর্বতের বৈশিষ্ট্য হচ্ছে স্তূপ পর্বতের ঢাল খুবই খাড়া হয়। কারণ স্তূপ পর্বত ধীরে, ধীরে উঁচু হয় না। ঠিক আছে? ডাইরেক্ট উঁচু হয়ে যায়। ভঙ্গিল পর্বতের ন্যায় স্তূপ পর্বত বিস্তীর্ণ অঞ্চলব্যাপী অবস্থান করে না। এটা ছোট অঞ্চলব্যাপী অবস্থান করে। স্তূপ পর্বতের চূড়া কিন্তু চ্যাপ্টা আকৃতির হয়, একদম খাড়া হয় না। ঢাল খাড়া হয়, মানে ঢাল। আর একদম চূড়াটা হচ্ছে চ্যাপ্টা হয়। চূড়াটা খাড়া হয় না। চূড়াটা চ্যাপ্টা বা ঢাল এরকম, চূড়াটা এরকম। মানে এরকম। ভঙ্গিল পর্বতের ন্যায় পর্বতের শৃঙ্গ থাকে না। এই তো ৩-৪ টা বৈশিষ্ট্য দিয়ে দিলেই হয়ে গেল। দেখছো? যেগুলো আমি না পারি সেগুলো বই দেখে, দেখে তোমাদের পড়ায় দেই। ঠিক আছে? ওকে, দেখি কয়টা বাজে? একটু তোমাদের সাথে কি ২ মিনিট গল্প করব? নাকি প্রশ্ন পড়ায় তারপর গল্প করি? যাতে হচ্ছে যারা গল্প করার জন্য থাকবা তারা থাকবা। আর যারা থাকবা না তারা হচ্ছে চলে যাবা। আর ২-৩ টা প্রশ্ন আছে আমাদের। বাংলাদেশের প্রধান আম উৎপাদনকারী এলাকা থেকে একদল ছাত্র, দেখো প্রধান আম উৎপাদনকারী এলাকা কোনটা? চাঁপাইনবাবগঞ্জ না? নাকি নওগাঁ, কোনটা? চাঁপাইনবাবগঞ্জ অথবা ধরো নওগাঁ, যেটাই হোক না কেন, ২ টাই কিন্তু বরেন্দ্র অঞ্চলে অবস্থিত। একদল ছাত্র শিক্ষা সফরে দেশের উত্তর পূর্বাঞ্চলের চা উৎপাদনকারী অঞ্চলে গেল। কোথায় গেছে? উত্তর পূর্ব অঞ্চল মানে কি? সিলেট অঞ্চলে গেছে। চা উৎপাদনকারী অঞ্চলে বেড়াতে গেল। তারা সেখানকার ভূপ্রাকৃতিক অবস্থা সম্পর্কে সারেজমিনে অবহিত হয়ে উভয় এলাকার পার্থক্য বুঝতে পারল। মানে ২ টা এলাকা কি, কি? তাদের নিজেদের এলাকা হচ্ছে বরেন্দ্র অঞ্চল। আর যেখানে গেছে সেটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় অঞ্চল। টারশিয়ারি অঞ্চল। সো এই ২ টা এলাকা নিয়ে এখন আলোচনা হবে। এই ২ টা আলোচনা আমরা করেই ফেলছি আগে। কনরাড বিযুক্তি রেখা প্রথম প্রশ্নে ছিল। ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য মাত্রই আলোচনা করলাম। তার মানে এখানে আলোচনা করতেই হবে না আমার। কনরাড হচ্ছে অশ্বমণ্ডলের সিয়াল এবং সীমা যে স্তর সীমা রেখা দ্বারা বিযুক্ত, সেটাই হচ্ছে কনরাড বিযুক্তি। এই যে এইটা সীমা স্তর, এটা সিয়াল স্তর। এই যে এই রেখাটাই হচ্ছে কনরাড বিযুক্তি। ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য কি, কি? এই যে এখানে লিখে দিছে। এই জাতীয় পর্বতের সুউচ্চ চূড়া বিদ্যমান। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভাঁজ। এর শিলাস্তরে জীবাশ্মের উপস্থিতি লক্ষ্য করা যায়। স্তূপ আকারে পাললিক শিলা স্তূপ পাললিক শিলায় ভূয়ালুড়ন বা ভূমিকম্পের ফলে এবং পার্শ্ববর্তী সুদৃঢ় ভূমিকম্পের প্রবল পার্শ্বচাপের কারণে ভাঁজ পরে ভঙ্গিল পর্বত গঠিত হয়। এইটা তোমরা এত কঠিন ভাবে লিখবা না, বলবা যে স্তূপ আকারে জমা হওয়া বিভিন্ন পাললিক শিলার ২ পাশ থেকে চাপ পড়ার কারণে এই পর্বতগুলো উত্থিত হয়। ওটা লিখে দিলেই হবে সহজ ভাষায়। গ নাম্বার, এটা কেমনে বললাম? লিখে দেব একটু সহজভাবে।
এই যে স্তূপ আকারে জমা হওয়া পাললিক শিলা প্রবল পার্শ্বচাপের ফলে উত্থিত হয়, আর উত্থিত হইলে সেখানেই পর্বতের সৃষ্টি হয়। উদ্দীপক লিখিত প্রথম অঞ্চলটাকে বরেন্দ্রভূমি আলোচনা করে ফেলছে, করবো না। আর উল্লিখিত দুটির ভূমিরূপের বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করতে বলছে। একটা হচ্ছে বরেন্দ্রভূমি এবং আরেকটা দেশের উত্তর পূর্বাঞ্চল, মানে উত্তর পূর্বাঞ্চলের টারশিয়ারি যুগের পাহাড়। মানে টারশিয়ারি যুগের তো দুইটা অঞ্চল, তাই না? একটা উত্তর পূর্বাঞ্চল আর হচ্ছে উত্তর দক্ষিণাঞ্চল। সো উত্তর পূর্বাঞ্চল টারশিয়ারি যুগের উত্তর পূর্বাঞ্চলের ভিতরে আমরা বৈশিষ্ট্য আলোচনা করে দেবো, যে ইতিমধ্যে করে ফেলছি। নিশুর বাড়ি সিরাজগঞ্জের যমুনা নদী অববাহিকায়। সে তার সহপাঠীদের নিয়ে মধুপুর বেড়াতে এসে বুঝতে পারে যে তার নিজ এলাকার সাথে এখানকার ভূপ্রকৃতির ভিন্নতা রয়েছে। আসছে কোথায়? আসছে হচ্ছে মধুপুরে। তার মানে এটা হচ্ছে প্লাইস্টোসিন কালের সুপান, তাই না? প্লাইস্টোসিনের সুপান মধুপুরের গড়। আর তার বাড়ি হচ্ছে যমুনা নদীর অববাহিকায়। যমুনা নদীর অববাহিকায় কি? প্লাবন সমভূমি। সো একটা প্লাবন সমভূমি নিয়ে আলোচনা হবে, আর একটা হবে হচ্ছে প্লাইস্টোসিন কালের সুপান ভূমি নিয়ে। সো এটাও আমরা জানি। প্রথম প্রশ্ন হচ্ছে মালভূমি কাকে বলে? পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু বিস্তীর্ণ সমতল ভূমিকে মালভূমি বলে, যেমন তিব্বত মালভূমি, ভারতের দাক্ষিণাত্যের মালভূমি ইত্যাদি। ভঙ্গিল পর্বত সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো, মানে হিমালয় আর কি। হচ্ছে সমুদ্র তলদেশের বিস্তৃত অবনমিত স্থানে দীর্ঘকাল ধরে বিপুল পরিমাণে পলি জমা হওয়ায়, এখানে কিন্তু সহজভাবে লিখছে, এর চাপে অবনমিত স্থান আরো নিচে নেমে যায়। সমুদ্র তলদেশে পলি জমা হইতে হইতে ওটার চাপ প্রয়োগে আরো একটু নিচে নেমে গেল, এবার দুই পাশ থেকে চাপ আসবে। পরবর্তীতে ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে এবং পার্শ্ববর্তী সুদৃঢ় ভূমিখণ্ডের, মানে পাশে যে শক্ত ভূমিখণ্ড আছে, এদের প্রবল পার্শ্বচাপের কারণে ঊর্ধ্ব ও নিম্ন ভাঁজের সৃষ্টি হয়। মানে পার্শ্বচাপ খায় সেখানে এরকম ভাঁজ হয়ে যায়, আরো চাপ খায় এটা উপরে উঠে যায়। বিস্তৃত এলাকা জুড়ে এই সমস্ত ভাঁজ সংবলিত ভূমিরূপ মিলেই ভঙ্গিল পর্বত গঠিত হয়। জাস্ট একটু বুঝে বুঝে পড়লেই কিন্তু সেগুলোর সমস্যা থাকবে না। আচ্ছা, দেখি একটু কমেন্ট অন করি। বলো, বুঝতে পারতেছো না? এখন যদি তোমার এই অধ্যায় থেকে কোনো পরীক্ষা হয়, পারবা তো? না পারলে বলো, আশা করি পারবা। হ্যাঁ, আর তোমরা যদি নিজেরা আরেকবার একটু পড়ো। দেখো, একটা জিনিস আমি শুরুতেই ক্লিয়ার করে দিই, যদি এমন তোমাদের কাছে মনে হয় যে এই অধ্যায় তো একটু কঠিন, তোমার বসে ক্লাস 10 এগুলো থেকে প্রশ্ন আসছে, হ্যাঁ, ক্লাসে কয়টা সৃজনশীল প্রশ্ন পড়াবেন? আমরা চেষ্টা করি যতগুলা পড়ানো যায়। ভাই আর কয়টা কোশ্চেন পড়াবেন? আর যে কয়টাই পড়াই না কেন, তোমার ক্লাস তো আরো আধা ঘন্টা আছে। খুরশেদ বলছে পাললিক শিলা কি? পাললিক হচ্ছে পলি জমতে জমতে যে শিলাস্তর গঠিত হয়, যে মাটিটা গঠিত হয়, ওটা হচ্ছে পাললিক শিলা। আর একটু পড়লে, হ্যাঁ নুসরাত, তুমি আর একটু পড়লেই পারবে। দেখো, ঝামেলাটা হয়েছে কি জানো, প্রথম দিকেই একটা অধ্যায় দিছে যেটা অনেক কঠিন অধ্যায়, এই জন্য প্রথমেই পড়তে গিয়ে কনফিউশন হয়ে যায়, এইটা তো কঠিন অধ্যায়। বাট এছাড়া অন্যগুলো কিন্তু কঠিন না। আর এইটাই যদি হচ্ছে তুমি ঠিকঠাক বুঝে ফেলতে পারো, এই যে তমাল বলছে একদম জল ভাত। জল ভাত মানে হচ্ছে পান্তা ভাত, তাই না? পান্তা ভাত খাইতে পারো তোমরা? আমার মনে হয় ২ চ্যাপ্টার অনেক ইজি। হ্যাঁ, অনেক সহজ রে পাগলা। আমার ৩ তারিখ থেকে এক্সাম, খুব ভয় লাগতেছে। আরে সুমনা ইসলাম, এক্সাম নিয়ে ভয় পেলে কি হবে? এক্সামের ভয় জয় করতে হবে কিভাবে? পরীক্ষা দিয়ে। ঠিক আছে? ভূগোলের সবচেয়ে কঠিন অধ্যায় কোনটি? আমার কাছে তো কোনটাই কঠিন লাগে না। অনেকে বলে এই অধ্যায়টা তাদের কাছে একটু কঠিন লাগে। ঠিক আছে? সো এই অধ্যায়টা যদি একটু কঠিন লাগে, আসলে অন্যান্য অধ্যায়গুলোর তুলনায় এইটা একটু কঠিন। আর, আর ২-১ টা অধ্যায়ের নাম আমি বলতে পারি। জলবায়ু অঞ্চলটা সহজ, বায়ুমণ্ডলের জোয়ার ভাটাটা একটু কঠিন। হ্যাঁ? জোয়ার ভাটাটা একটু কঠিন তোমাদের কাছে লাগতে পারে, বাট আমার কাছে জোয়ার ভাটা একেবারে পানি ভাত। যেমন কালকে আমি হচ্ছে
গতকাল ক্লাস নিয়েছি কাদের? যারা এবার এসএসসি পরীক্ষা দিবে, সায়েন্সের ওদের বিজিএস ক্লাস নিয়েছিলাম। তো ওদের একটা ক্লাসের ভিতরে আমি ৩য় অধ্যায় পড়াইছি এবং ৬ষ্ঠ অধ্যায় পড়াইছি। মানে একটা রিভিশন, টেস্ট পরীক্ষার আগের একটা রিভিশন ওদের। তো ওরা হচ্ছে বলতেছিল যে, এই ভূগোলের চ্যাপ্টার তো কিছু বুঝি না। তা আমি হচ্ছে ওদের জাস্ট একটা ক্লাসের মধ্যে জোয়ার ভাটা পড়াইছি জাস্ট ১৫ থেকে ২০ মিনিট। ১৫ থেকে ২০ মিনিট জোয়ার ভাটা পড়াইছি আর আন্তর্জাতিক তারিখ রেখা পড়াইছি হচ্ছে ১৫ মিনিটের মতো। ওরা লাস্টে বলতে বাধ্য হইছে যে, "ওফ! একদম সহজ, একদম পানি, পানি।" এখন যারা আমাদের স্টুডেন্ট ছিল, মানে যারা আগের থেকে আমাদের ওদের কাছে তো এমনিতেই পানি, পানি। বাট এলজিপিএ কোর্সে নতুন অনেকেই আসছে, যারা হচ্ছে আগে কখনো পড়াশোনা খুব একটা করে নাই। তো ওরা এসে বলতেছে টেনশন পড়ে গেছে। এরপরে যখন পড়ানো শেষ করলাম, তখন ওরা কমেন্ট করতেছে, দেখবা শিবদীপ্ত গ্রুপে অনেকে পোস্টও করছে। অনেকে কমেন্ট করতেছে যে, "ইস! এরকমভাবে যদি বছরের শুরু থেকে কোনো সময় পড়তে পারতাম, তাইলে আজকে আর এই এত টেনশন করা লাগে না।" আর তোমাদেরকে কিন্তু বছরের শুরু থেকে পড়াচ্ছি। সো তোমার যদি কোনো বিষয়, যে বিষয়গুলো একটু কঠিন, তোমার যদি সেই বিষয়গুলো শুরুর দিকে একটু কঠিন মনেও হয়, তুমি জাস্ট ছেড়ে দাও যে আরো ২ বছর সময় সামনে আছে। তুমি এই অধ্যায়টা যদি এখন পড়ানোর মাধ্যমে তোমার যদি 80% কাভার হয়, তোমার কি মনে হয় না সামনের ২ বছরের ভিতরে আমি এই অধ্যায়টা যতবার পড়াইতে যাবা, তুমি যতবার রিভিশন দিবা, ধীরে, ধীরে এই বাকি 20% ও কাভার হয়ে যাবে? কাভার হয়ে যাবে। ফারহানা বলছে, "আমার মেসেজ দেখেন না কেন?" তোমার মেসেজ কেন দেখব না? দেখতেছি তো। ভাই আমাদের এক্সামের কোশ্চেনে অনেক সময় ভুল থাকে। ওইজন্য আমরা ঠিক উত্তরটা দিলে ওইখানে ভুল দেখায়। আচ্ছা, আচ্ছা। আ আচ্ছা, আচ্ছা। যদি ভুল উত্তর থাকে সেক্ষেত্রে তো একটা ঝামেলা হবেই। ঠিক আছে। আর আমাদের এখানে এক্সামগুলার ব্যাপারগুলো আমি সচেতন থাকবো। আমার এই প্রশ্ন উত্তরটা একটু দেবেন? ১৮ নাম্বার সৃজনশীলে গ, ঘ কোন বিষয় অন্তর্ভুক্ত একটুখানি নামগুলো বলবেন? আমার রবিবারে পরীক্ষা আছে। ১৮ নাম্বার প্রশ্ন কই পেলা তুমি? ১৮ নাম্বার তো পড়াই নেই। তুমি আরেকবার বলো তো অপূর্ব? ম্যাগমা কি স্যার? ম্যাগমা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের নিচে অশ্বমণ্ডলের নিচের দিকে ধাতব পদার্থগুলো গলিত অবস্থায় আছে অধিক তাপের কারণে। ওই গলিত অবস্থায় থাকাকে ম্যাগমা বলে। গলিত ধাতব পদার্থকে ম্যাগমা বলে। সেটা যখন বাইরে বের হয়ে আসে তখন এটাকে লাভা বলে। 9-10 এ বিজিএস বইটা অনেক ইগনোর করছিলাম, তাই এখন বুঝতে অনেকটা কষ্ট হচ্ছে। সমস্যা নাই সীতা সরকার। শুরু থেকে যেহেতু আমাদের সাথে আছো, তুমি আগামী ২ বছরের ভিতরে এগুলো সব তুমি পানি, পানি হয়ে যাবে। ভূগোল ১ম পত্র এবং ২য় পত্রের ভিতরে সহজ কোনটা? অবশ্যই ২য় পত্র সহজ। ২য় পত্র শুধু বর্ণনামূলক। ইচ্ছামত লেখা যায়। যারা পড়াশোনা করে না তাদের কাছে একটু কঠিনই লাগে। নাফিস মাহমুদ বলছে, সত্যি কথা। কোন কিছুই তোমার জন্য কঠিন না যদি তুমি ট্রাই করো। সো তুমি হচ্ছে ট্রাই করবা, নিজে, নিজে পড়বা, সবকিছু সহজ হয়ে যাবে। সাথে তো আমরা আছি। স্যার ম্যাপ এঁকে আবার ভিতরে দাগ দিতে হবে? ম্যাপ এঁকে ভিতরে তুমি দাগ দিবা বলতে একটু নদীগুলো আঁকায় দিতে পারো। রাজীব দাস প্র্যাকটিস বুক চাই। অবশ্যই প্র্যাকটিস বুক পাবা। শুরুতে আমি তোমাদের বলেই দিছি যে শুরুতে একটু সময় লাগতেছে। একটু লেট হচ্ছে ২-১ টা বাট প্রত্যেকটা অধ্যায়ের প্র্যাকটিস বুকই তোমরা পাবা। গ্যারান্টি। ভাই আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন না। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার দরকার নেই। আমি আমার আইডির নাম তো তোমাদের বলেই দিছি। আমার ফেসবুক আইডি হচ্ছে এরকম। ঠিক আছে? কামরুল জাস্ট এটাই ইংরেজিতে হইলে মানে আমার যে নাম সেই নামটা ইংরেজিতে। কামরুল হাসান তারপর হচ্ছে শাহিদিন। এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। এখানে মেসেজ করলে আমি প্রতিদিনই আমার মেসেজ রিকোয়েস্ট গুলো গিয়ে চেক করি যে আমার কোন স্টুডেন্ট আমাকে মেসেজ দিলো কিনা আমি সেগুলো উত্তর দেই। সো ওইখানে হচ্ছে একটু মেসেজ দিও। প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরীর বইয়ের ১৮ ও আচ্ছা, আচ্ছা দেখি, দেখি এটার ১৮ নাম্বার সৃজনশীলটা এতগুলা সৃজনশীল দিছে এই বইয়ে? বাপরে বাপ! খেয়ালই তো করিনি আমি। ঠিক আছে আমি দেখাই দিচ্ছি হ্যাঁ? ১৮ নাম্বার সৃজনশীলটা একটু দেখতেছি দাঁড়াও। ওহ মাই গড! এত সৃজন ১৮ নাম্বারটা কই গেল, কই গেল? এই যে ১৮ নাম্বার লালমাই এখানে, এখানে তো চিহ্নিত কিছু বুঝাই যাচ্ছে না যে কোনটা চিহ্নিত। এইখানে ধরো স্পষ্টভাবে কিন্তু চিহ্নটা মানে ক নাম্বার ও আচ্ছা গ নাম্বার দেখছি আমি। গ নাম্বারটা হচ্ছে চট্টগ্রাম অঞ্চলে দিছে তার মানে এটা টারশিয়ারি যুগের। ঠিক আছে? আর ক আর খ উম ক নাম্বার আর খ নাম্বার তো এখানে লেখাই দেখতে পাচ্ছি না আমি। আর গ নাম্বারটা মানে এখানে লেখাটা দেখা যাচ্ছে না, বুঝতে পারছো? সো এইটা
তোমার পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে তাহলে নিশ্চিতভাবে স্পষ্টভাবে লেখা থাকবে যে কোনটা ক অঞ্চল দেখাচ্ছে, কোনটা খ অঞ্চল দেখাচ্ছে। যদি রাজশাহীর দিকের যে ছোট, ছোট জিনিস দেখা যাচ্ছে যদি ওই অঞ্চলে দেখায় তাহলে এটা হচ্ছে বরেন্দ্র অঞ্চল হবে। আর দেশের মাঝামাঝি জায়গায় যেটা দেখা যাচ্ছে ওইটা যদি দেখা যায় তাহলে ওইটা হবে হচ্ছে মধুপুর ভাওয়ালের অঞ্চল। বুঝতে পারছো? মানে তুমি এই প্রশ্ন ভালো করে উত্তর করার জন্য বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে যেই ৩ টা অঞ্চল আছে, ৩ অঞ্চল ভালো করে পড়ো। ম্যাপের ভিতরে জায়গাগুলো ভালো করে খেয়াল করে যাও। তুমি পরীক্ষায় উত্তর দিতে পারবা। কারণ এইখানে হচ্ছে এমনভাবে বইটা ছাপাইছে যে ক, খ গুলো বুঝা যাচ্ছে না। দ্যাটস হোয়াই আমি বলতে পারতেছি না যে কোথায় ক লেখছে, কোথায় খ লেখছে। তবে এখানে আসলে ওই যে বরেন্দ্র অঞ্চল মানে প্লাইস্টোসিন কালের সোপানের যে অঞ্চল ওইটা আর হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় এই ২ টা অঞ্চল এখানে চিহ্নিত করছে। আর বাকি সাদা অংশগুলো তো হচ্ছে আমাদের প্লাবন সমভূমি। ওটা তো আর চিহ্নিত করার কোনো দরকার নাই। তাই না? অনেক, অনেক দোয়া থাকবে। অনেক, অনেক দোয়া থাকবে তোমাদের জন্য। প্র্যাকটিস বুক কিভাবে পাওয়া যায়? প্র্যাকটিস বুক হচ্ছে অ্যাপের মধ্যেই পাবা। যখন প্র্যাকটিস বুক আসবে আমি ক্লাসে দেখায় দিব। প্র্যাকটিস বুক কোন জায়গায় থাকে। তোমরা নিজেরা একটু খুঁজতে থাকো আমি দেখায় দিব। টেনশন নাই আমি দেখায় দিব। সেকেন্ড পার্ট পড়তে ভালো লাগে না। অনেক, অনেক বোরিং। হ্যাঁ, নওশীন বলছে সেকেন্ড পার্টটা একটু বোরিং টাইপের। কারণ এখানে বহুত বর্ণনামূলক জিনিসপাতি। তবে বোরিং জিনিসটাকেও কেমনে মজাদার করা যায় সেই পদ্ধতি আমার জানা আছে। সো আমি যখন ক্লাস নিব আশা করি এই যে এই অধ্যায় শেষেই তো আই থিংক সেকেন্ড অধ্যায় শুরু করব আমরা। দেখবা যে ভাল লাগবে। ঠিক আছে? ওকে, আমরা আরেকটা প্রশ্ন আছে ওইটা সলভ করি। ঠিক আছে? সলভ করার পরে আমরা আর কিছুক্ষণ গল্প করব। আমার জীবনের কিছু কাহিনী শেয়ার করব। তোমাদের সাম্প্রতিককালে প্লাবন সমভূমি ৮০% হ্যাঁ। টারশিয়ারি যুগের পাহাড় ১৮% না। টারশিয়ারি যুগের পাহাড় হচ্ছে ১২% আর প্লাইস্টোসিন কালের সোপান হচ্ছে ৮%। কোন বইয়ে কি ১০, ১৮ এগুলো লেখা আছে? এগুলো লেখা থাকলে ওইটা হবে না। কারণটা হচ্ছে সরকার থেকে যে বইটা দেওয়া হইছে বিজিএস বই ওইখানে ৮০, ১২ আর ৮ লেখা। সো সরকারেরটা আমরা ফলো করব। ওকে। তাহলে এখানে দেখো উদ্দীপকের নিশুর এলাকার ভূপ্রকৃতি। নিশু কোথায় থাকে? নিশু থাকে সিরাজগঞ্জের যমুনা নদীর অববাহিকায়। এটা হচ্ছে প্লাবন সমভূমির অন্তর্গত। প্লাবন সমভূমির ব্যাখ্যা দিয়ে দিব আমরা যে নদীর ২ পাশে অবস্থিত অঞ্চল যেখানে কৃষিকাজ হয়, পলি সঞ্চিত হয়ে গঠিত হয়েছে ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। ঘ নম্বর উদ্দীপক ইঙ্গিতপূর্ণ ভূমিরূপদ্বয়ের বৈসাদৃশ্য বিশ্লেষণ করো। একটা হচ্ছে প্লাবন সমভূমি আরেকটা হচ্ছে মধুপুরের অঞ্চল মানে প্লাইস্টোসিন কালের সোপান এদের বৈসাদৃশ্য। সোপান ভূমি একটু উঁচু, প্লাবন সমভূমি নিচু। সোপান ভূমির মাটি হচ্ছে ধূসর রঙের আর প্লাবন সমভূমির মাটি হচ্ছে পলি দেওয়া মানে সাধারণ মাটি। প্লাবন সমভূমিতে কৃষিকাজ বেশি করে হয়, সোপান সমভূমিতে মূলত ফল চাষ বেশি করে হয়। সোপান ভূমিতে একটু বন জঙ্গল আছে, প্লাবন সমভূমি হচ্ছে একদম কোনো বন জঙ্গল নাই। এই তো ৩-৪টে পার্থক্য হয়ে গেল। এবং সোপান ভূমিতে বন্যা হয়, সোপান ভূমিতে বন্যা হয় না, প্লাবন সমভূমিতে বন্যা হয়। সম্ভবত এটা আমাদের লাস্ট প্রশ্ন। শিক্ষক শ্রেণীকক্ষে টেবিলের উপর কয়েক আস্তর কাপড় রেখে কাপড়ের ২ পাশ থেকে পার্শ্ব চাপ দিয়ে অ্যাটলাস পর্বত সৃষ্টির নমুনা দেখিয়ে বললেন উক্ত প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর উঁচু পর্বতগুলো গঠিত হয়েছে। বুঝতে পারছো? ২ পাশে এই যে এরকম একটা জিনিস দেখাইছে যে এরকম একটা কাগজ রাখছে। ২ পাশ থেকে যদি আমি চাপ দেই কি হবে? এই যে চাপ দিলে উঁচু হয়ে গেল না? ঠিক এই চাপ খেয়েই কিন্তু এই ২ পাশ থেকে চাপ দিলেই উঁচু হয়ে যায়। আর এই চাপের কারণেই কিন্তু আল্টিমেটলি কি গঠিত হইছে? ওই যে ভঙ্গিল পর্বতগুলো গঠিত হইছে, হিমালয় গঠিত হইছে। তো এখানে হচ্ছে হিমালয় ভঙ্গিল পর্বত নিয়ে আলোচনা হবে। একটু আগে আমরা যেটা আলোচনা করে ফেলছি। বলছে প্লাবন সমভূমি কাকে বলে? বন্যার সময় নদীর দুকুল উপচে পড়ে পলি সঞ্চিত হয়ে যে ভূমিরূপের সৃষ্টি করে তাকে প্লাবন সমভূমি বলে। কিভাবে নদীর বদ্বীপ গঠিত হয় ব্যাখ্যা করো। বদ্বীপ সমভূমি নদীর জীবনচক্রের শেষ পর্যায়ে আমরা কিন্তু প্রথমে এটা আলোচনা করেছি। তো আমি আবার একটু বলতেছি। এই যে ব ঠিক আছে? বলছে নদীর নিম্ন গতিতে স্রোতের বেগ খুব কমে যায় ফলে নদীবাহিত পলি বালি কাকর প্রভৃতি তলানি রূপে সঞ্চিত হতে থাকে। এই তলানি প্রথমে মোহনায় বিভিন্ন চরের সৃষ্টি করে, পরে চরসমূহ বাধা পেয়ে নদীর স্রোতধারা বিচ্ছিন্ন হলে ত্রিকোণাকার এক নতুন ভূমিরূপ তথা বদ্বীপের সৃষ্টি হয়। গ নাম্বার উক্ত নমুনার চিত্র অঙ্কন করে পর্বতটির গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। আচ্ছা, উক্ত নমুনার চিত্র অঙ্কন করতে বলছে। এই চিত্রটা হচ্ছে একটু কঠিন।
তুমি হচ্ছে এই নমুনার চিত্রটা এটা দেখে দেখে ট্রাই করবা। এইভাবে হচ্ছে ট্রাই করবা। উম, দেখছো এই যে যে এরকম কিন্তু একটা হয়ে গেছে। এরকম করে দেখে দেখে ট্রাই করবা। যে এখানে একটা চাপ দিচ্ছে, এখানে একটা চাপ দিচ্ছে। এই চাপের কারণে উপরের অংশ কিন্তু মাঝখানের অংশটা উঁচু হয়ে যাচ্ছে। এবং এটা একটা ভঙ্গিল পর্বত। এটা একটু ব্যাখ্যা করে দিবা। আলোচিত পর্বত এবং ল্যাকোলিথ পর্বতের মধ্যে তুলনামূলক আলোচনা বিশ্লেষণ করো। আলোচিত পর্বত হচ্ছে ভঙ্গিল পর্বত। এটা তো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। ল্যাকোলিথ পর্বত জিনিসটা কি? এটা হচ্ছে মূলত আমাদের ভূপৃষ্ঠের নিচে যে উত্তপ্ত অবস্থায় ম্যাগমা গুলো আছে, যেগুলো গরম হয়ে গলিত অবস্থায় আছে, যেগুলো ছোটাছুটি করতেছে, বের হয়ে আসতে যাচ্ছে। এরা যখন বাইরে বেরিয়ে আসতে চায়, নিচের থেকে মনে করো চাপ প্রয়োগ করছে, বাট বের হয়ে আসতে পারে নাই। এই চাপ প্রয়োগের কারণে উপরের অংশ এরকম গম্বুজের মতো উঁচু হয়ে গেছে। এই পর্বতটার নাম হচ্ছে ল্যাকোলিথ পর্বত। সো এই ল্যাকোলিথ পর্বতের বৈশিষ্ট্যগুলো কি কি? আমরা হচ্ছে ল্যাকোলিথ পর্বতের বৈশিষ্ট্যগুলো দেখি, চলো। ল্যাকোলিথ পর্বতের বৈশিষ্ট্য হচ্ছে ল্যাকোলিথ পর্বত গম্বুজ আকৃতির হয়। এ ধরনের পর্বতের উচ্চতা কম থাকে, ঢাল সামান্য খাড়া থাকে। এই পর্বত অল্প অঞ্চলব্যাপী অবস্থান করে। ল্যাকোলিথ পর্বতে কোনো শৃঙ্গ থাকে না। একেবারে সহজভাবে যদি বলি আমরা যে এরকম, এটা ধরো আমাদের ভূমিরূপ, এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ। এই যে নিচে প্রচুর ম্যাগমা আছে, এই ম্যাগমা গুলো মনে করো উপর দিকে এরকম ধাক্কা দিছে বেরিয়ে আসার জন্য। এই ধাক্কা পেয়ে এই উপরের অঞ্চলটা এরকম উঁচু হয়ে যাবে। এই ধাক্কা দিয়ে উপর অঞ্চল উঁচু করে ফেললো, এটা গম্বুজের মতো হয়ে গেল। এই গম্বুজের মতো এই অংশটাই হচ্ছে ল্যাকোলিথ পর্বত। তার মানে বোঝাই যাচ্ছে এটা একটা গম্বুজের মতো। এখানে এরকম খাড়া ঢাল নাই, এরকম শৃঙ্গও নাই, জাস্ট এই যে এরকম মৃদু। এই হচ্ছে ল্যাকোলিথ পর্বত। ওকে, আমরা হচ্ছে মূল অংশ পড়ে শেষ করেছি। এবার তোমাদের সাথে গল্প করার পালা। বলো কে কি বলতে পারো, দেখি আমি একটু। রাসেল বলছে, ভাইয়া আমার কাছে তো ভূগোল পানি পানি হচ্ছে না। হবে, হয়ে যাবে। জাস্ট কয়টা দিন একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আমাদের গিফট দিলেন না কেন? তোমাদের গিফট দেয় নাই? কি গিফট লাগবে বলো? তোমাদের জন্য গিফট রেডি হচ্ছে, প্রত্যেকের বাসায় বাসায় গিফট পৌঁছায় যাবে। বলো কি গিফট চাও তোমরা? রাসেল বলছে জিওগ্রাফি নাকি মাথায় ঢোকে না। মাথায় ঢোকানোর জন্য একটু গভীরভাবে চেষ্টা করো। মনোযোগটা এদিকে দাও, অন্যদিকে দিও না, মাথায় ঢুকে যাবে। ম্যাপ কিভাবে মুখস্থ করবো? ম্যাপ তোমার মুখস্থ কিটা করতে বলছে? ম্যাপ আঁকানো শিখতে হবে এবং ম্যাপ দেখে দেখে ধারণা নিতে হবে যে কোন অঞ্চলে কোন কোন জেলা অবস্থিত। বুঝতে পারছো? প্র্যাকটিস বুক কিভাবে পাওয়া যায় এটা আমি বলেছি যে ক্লাসে আমি দেখায় দিব। আজকের ক্লাসে যেহেতু দেখানোর সুযোগ নাই, আমি হচ্ছে স্ক্রিন কাস্ট করে অ্যাপের ভিতরে খুঁজে খুঁজে বের করে দেখাবো যে কিভাবে। বর্ষা বলছে গ্লোভ চাই। গ্লোভ কি পাঠানো সম্ভব? আর হ্যাঁ, প্রত্যেককে আমি কিন্তু মানচিত্র কেনার জন্য বলেছিলাম। কে কে মানচিত্র কিনেছো? প্র্যাকটিক্যালি কি ফুল নাম্বার পাওয়া যায়? 100% অবশ্যই ফুল নাম্বার পাওয়া যায়। পড়ছি বারবার, তাও মনে থাকছে না। ভাইয়া যখন পড়ি তখন মনে থাকে। সাদিয়া আফরিন, এইটুকুই এনাফ। যখন পড়ো তখন মনে থাকলেই এনাফ। তোমার কে বলছে মনে থাকতেছে না? তুমি যখন পড়ছো তখন মনে থাকতেছে, মানে তোমার একটা পরীক্ষা হোক সামনে, তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা। শিওর দিলাম। আরেকবার একটু বলবেন 18 নম্বর সৃজনশীল দুইটা চিত্র কি কি? 18 নম্বর সৃজনশীলের পাগলা রে, তুমি বইটা বের করো। 18 নম্বর সৃজনশীল বইটা বের করো। ভূপ্রকৃতি, বাংলাদেশের ভূপ্রকৃতি কি কি আছে বলো তো? বাংলাদেশের ভূপ্রকৃতির মধ্যে কি কি আছে? 18 নম্বর সৃজনশীলে এক পাশে দেখানো হয়েছে বরেন্দ্র ভূমি, এক কোণায় দেখানো হয়েছে বরেন্দ্র ভূমি, মাঝখানে দেখানো হয়েছে মধুপুরের গড়, মধুপুরের গড়। আর চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে দেখানো হয়েছে টারশিয়ারি যুগের পাহাড়। এর চাইতে সহজ প্রশ্ন আর কই? টারশিয়ারি যুগের পাহাড়। এখন ক নাম্বার খ নাম্বার বোঝা যাচ্ছে না, মানে বইটা খুবই অস্পষ্ট। তাইলে আমি বলতে পারতাম কোনটা দ্বারা ক বুঝাইছে, কোনটা দ্বারা খ বুঝাইছে। এক এক বইয়ের এক এক ফিগার দেওয়া, অক্ষরপত্র ফলো করতে বলছে কলেজে। ইসরাত জাহান, এই ফিগার গুলো না এত ইম্পর্টেন্ট না।
যে কত নাম্বার, কত আয়তন এগুলো এত ইম্পোর্টেন্ট না। তুমি মূল কনসেপ্টটা বুঝে নাও। এরপর তোমার টিচার যদি বলে যে অক্ষরপত্র ফলো করতে কলেজে, ঠিক আছে ফলো করো না। আহামরি তো এই ফিগার গুলোতে আহামরি পার্থক্য হয় না। একটু এদিক সেদিক হয়। সেটা দেখবা যখন বোর্ডে প্রশ্ন হবে, তখন এই বিতর্কিতগুলো নরমালি প্রশ্ন দেয় না বোর্ডে। বুঝতে পারছো? মোসাম্মদ নুসরাত বলছে মানচিত্র সে বইয়ের সাথেই পাইছে। জোস! ৭ গম্বুজ কোন জেলায় অবস্থিত? ৭ গম্বুজ? আমি জানি ৬০ গম্বুজ যেটা ওটা হচ্ছে বাগেরহাটে। আর ৭ গম্বুজ তো আমার মনে নাই। আসমা বলছে কাজল ব্রাদার্স লিমিটেডের বইয়ে পার্সেন্টেজটা লেখা ৮০, ১৮, ১০ তে ৮০, ১৮, ১০ হইলে এটা কেমনে ১০০% হয়? তো ১০৮% হয়ে গেছে। তার মানে এটা ভুল লেখছে নিশ্চয়ই। ৮০, ১৮, ১০ না ৮০, ১২, ৮। আমার অনেক পড়ার গ্যাপ পড়ে গেছে। কিভাবে গ্যাপ পূরণ করব? ফাঁকা সময়গুলোতে বসে রেকর্ডেড ক্লাসগুলো দেখে গ্যাপগুলো পূরণ করতে হবে। মুশফিকুর রহমান স্যার আমার ভূগোল নাই কিন্তু ক্লাস করতে অনেক ভালো লাগে। ঠিক আছে তুমি ক্লাস করবা, সমস্যা নাই তো। কারণ ক্লাস করলে তো তুমি কিছু না কিছু জানতে পারবা, শিখতে পারবা। তাই না? সো এইটা তোমার অ্যাডমিশনে কাজে লাগবে। রাজীব দাস বলল শিখর টি-শার্ট চাই। আচ্ছা তাহলে আমি কথাবার্তা বলি যে যারা আমাদের ভর্তি হয়ে গেছে ওদেরকে কোনো গিফট-টিফট দিবেন কিনা। ঠিক আছে? প্র্যাকটিস বুকগুলোর প্রিন্টেড কপি তো দেই না আমরা। তবে তোমরা অপেক্ষা করো। অদূর ভবিষ্যতে তোমাদের জন্য হয়তো আমরা বইও দিতে পারি। ঠিক আছে? তো এখন পর্যন্ত বইয়ের প্ল্যানটা হয় নাই। এখন আপাতত প্র্যাকটিস বুকের মধ্যেই আছি আমরা। যদি ভূগোল ১ম পত্রে ৬৫ এবং ২য় পত্রে ৯৫ পাই, তাহলে কি এ প্লাস পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। ২ পত্র মিলেই তো এ প্লাস হয়। তুমি ১ম পত্রেই দেখবা বেশি নম্বর পাবা। তমাল দাস, ১ম পত্রেই তুমি বেশি নম্বর পাবা ২য় পত্রের তুলনায়। আমি কথা বলে দিলাম, তুমি আমার কথা মতো তুমি পড়াশোনা করো। তুমি দেখো মিলায় নিও এটা। প্র্যাকটিস বুকগুলোর প্রিন্টেড কপি আচ্ছা। মুশফিকুর রহমান ভূগোল নাই তাও ক্লাস করতেছে। দেখছো কত সুন্দর? বই দিলে অনেক ভালো হবে। সো বই আমি জানি না তোমরা পাবা কিনা। মাত্র তো শুরু করলাম। এই কথাটা তোমরা কেন বুঝো না? যে আমরা মাত্র আর্টস এর কোর্সটা শুরু করছি। এখনই তো সবকিছু রেডি করা পসিবল না। আমরা প্র্যাকটিস বুকই তো সব রেডি করে সারতে পারিনি। ম্যাপের ভিতরের অংশ এত হিজিবিজি কি করে আঁকবো ভিতরের অংশ? ভিতরের সব অংশ আঁকতে হবে না তো। তুমি চারপাশেরটা আঁকাবা। চারপাশের যে দাগটা এগুলো আঁকাবা। ভেতরে শুধু নদীগুলা হচ্ছে তুমি আঁকানোর চেষ্টা করবা। ঠিক আছে? তোমার হচ্ছে ভেতরের জেলা-টেলা সব আঁকানো শিখতে হবে না। তুমি জাস্ট কাঠামোটা আঁকানো শিখবা। ভাই আমাদের উপহার কই? আমরা আন্দোলন করব। ঠিক আছে আন্দোলন কইরো। বইতে সব চিত্র একই থাকে। হ্যাঁ, বইয়ের ভিতরে তো তোমাকে চিত্র একই থাকুক। তুমি হচ্ছে ওই চিত্রের কাঠামোটা আঁকানো শিখে ফেলো। ঠিক আছে? আগে বই পড়ে নোট করব না ক্লাস দেখে বই পড়বো এবং নোট করব। আগে ক্লাস করবা, তারপরে বই পড়ে নোট করবা। এটা আমার মতে বেস্ট। আর তুমি যদি আগে থেকেই বই পড়ে তারপর ক্লাস করতে আসো সেটাও ভালো। তাইলে ক্লাসে আরো বেশি করে প্রশ্ন করতে পারবা। ঠিক আছে? যদি কিন্তু অনেকে তো আগে পড়ে না। আমরা তো কলেজের চাইতে অনেক আগাই আছি। কলেজে হয়তো এত কিছু পড়াই নাই। আমরা পড়ায় ফেলছি। সো আমার মতে হচ্ছে তুমি আগে ক্লাসটা করো। তারপরে বইটা খুলে টু দ্যা পয়েন্ট এ পড়তে থাকো। পড়ার সময় ধীরে নোট করে ফেলবা। নিজে নোট করে ফেলতে পারলে এর উপর আর কিছুই নাই। স্থলভাগের কত শতাংশ এলাকা মালভূমি একটু বলেন? এটা আমি একটু সার্চ দেই। আমি এটা জানি না। সো যেটা আমি না জানি সেটা আমি Google এ সার্চ করি। যে মালভূমি পৃথিবীর কত ভাগ মালভূমি অঞ্চল? দেখি এটা আছে কিনা? পৃথিবীর মোট ভূমির 13% হচ্ছে মালভূমি। পুরো পৃথিবীর, বুঝতে পারছো? পুরো পৃথিবীর 13% হচ্ছে মালভূমি। মোট ভূমির মানে ভূমি অঞ্চল যেগুলো হচ্ছে এগুলো 13%। এই তো পেয়ে গেলাম। মুশফিকুর রহমান বলছে তার কলেজে ভূগোল নাই তাই নিতে পারে নাই। এইটা একটা দুঃখজনক ব্যাপার। আমি এজন্য হচ্ছে এখানে স্টুডেন্টের সংখ্যা কম দেখি কারণ সব কলেজে নাই। এটাই একটা ঝামেলা। টি-শার্ট কাদের দেওয়া হচ্ছে? দেখো এই মুহূর্তে যে গিফট গুলা যারা পাচ্ছে এই গিফট গুলো দেওয়া হচ্ছে মূলত যারা এলজিপিএ কোর্সে ভর্তি হইছে। এলজিপিএ কোর্সে নরমালি হচ্ছে আমরা এই গিফট গুলা দিয়ে থাকি। তোমরাও যখন তোমাদের বার্ষিক পরীক্ষার আগে, ফাইনাল পরীক্ষার আগে যখন এলজিপিএ কোর্স নামবে, তোমরাও তখন এই গিফট পেয়ে যাবা। বুঝতে পারছো?
সো এখন যারা হচ্ছে এলজিপিএ কোর্সে ভর্তি হচ্ছে, মানে রিভিশন কোর্সে যারা ভর্তি হচ্ছে, তাদেরকে হচ্ছে আমরা গিফট গুলো পাঠাচ্ছি। সো তোমরাও যখন রিভিশন কোর্স পর্যন্ত চলে যাবা, তোমাদেরকেও হচ্ছে আমরা গিফট পাঠাবো। কিন্তু এই পুরো বছরের এগুলোর জন্য গিফট নরমালি দেওয়া হয় নাই। তারপরেও দেখি যদি তোমাদের কখনো দেয়, যদি কখনো গিফট দেওয়ার সিদ্ধান্ত হয় তাহলে তোমাদেরকেও গিফট দেওয়া হবে। এলজিপিএ হচ্ছে লক্ষ্য জিপিএ 5 রিভিশন কোর্স। এলজিপিএ মানে কি? এল তে হচ্ছে লক্ষ্য, আর জিপিএ তো হচ্ছে জিপিএ 5 মানে লক্ষ্য জিপিএ 5 পাওয়া। এই আমাদের এটা একটা কোর্সের নাম। এবং এই কোর্স থেকে কিন্তু আমাদের অসংখ্য শিক্ষার্থী জিপিএ 5 পেয়ে যায়। বুঝতে পারছো তো? এখন পাবা কিনা জানি না। যদি সিদ্ধান্ত হয় তাহলে তোমাদেরকে পাঠানো হবে সবাইকে। বুঝতে পারছো? আমরা এলজিপিএ কোর্সে পাই নাই কেন? তোমাদের তো মাত্র শুরু হইল। তোমরা এখন এলজিপিএ কোর্স কেমনে পাবা? তোমাদের এলজিপিএ কোর্স হবে ২০২৭ সালে। মানে ২৭ বলতে ২৬ সালের লাস্টের দিকে গিয়ে হচ্ছে এলজিপিএ কোর্স শুরু হয়ে যাবে তোমাদের। ঠিক আছে? রাজীব দার বলছে এখনো বই কিনিনি। এখন কি করব? বই কিনে ফেলো। মোয়াজ্জেম স্যারের বইটা মাস্ট কিনবা। সাথে যদি টিচাররা অন্য কোনো বই কিনতে বলে সেটাও কিনবা। ভূগোল ১ম, ২য় পত্রে কি ৫ টা করে প্রশ্ন থাকবে? না। প্রশ্ন থাকবে টোটাল ৮ টা। ৮ টার ভিতরে তোমার ৫ টা অ্যান্সার করতে হবে। ভাইয়া আপনাদের শর্ট ফর্ম দেখে মাথা ঘুরে। কেন? এলজিপিএ তো সুন্দর একটা শর্ট ফর্ম। জিপিএ 5 সাথে শুধু এল যুক্ত করে দিছি আমরা। এটা মাথা ঘুরার কি আছে? মাথাটা ধরে রাখবে এভাবে। যে এই মাথা ঘুরিস না। বুঝছো সাদিয়া? নো মাথা ঘোরাঘুরি। তাহলে শেষ করে দেই আজকে। অনেক আলোচনা করলাম। আমরা এরই মাধ্যমে ২ টা অধ্যায় শেষ করে ফেলেছি। ঠিক আছে? মুমতাহিনা বলছে আমার মেসেজ দেখতে পান না? পাচ্ছি। তোমার মেসেজ দেখতে পাচ্ছি। যুক্তিবিদ্যা কেমন বিষয়? যুক্তিবিদ্যা একটু বিদঘুটে বিষয়। বুঝতে পারছো? একটু ফিলোসফিক্যাল ব্যাপার-স্যাপার। যে ওই যে বলে না একটা যে গরু ঘাস খায়, মানুষ গরু খায় তার মানে মানুষও ঘাস খায়। এরকম বিভিন্ন যুক্তি-ফুক্তি নিয়ে হচ্ছে পড়াশোনা। অনেক কথাবার্তা বলছি। ঠিক আছে? আর কথাবার্তা হবে না। সামনের ক্লাসে অনেক গল্প হবে। সবাই ভালো থাকো। আর ক্লাস ভালো লাগলে গ্রুপে কিন্তু একটু পোস্ট-টোস্ট কইরো। নইলে কিন্তু মানুষ কিন্তু ভুইলা যাবে যে ভূগোল ক্লাস চলে। মানুষ কিন্তু ভুইলা যাবে যে শিক্ষতে মানবিক পড়ানো হচ্ছে। এটুকু পোস্ট-টোস্ট কইরো শিখবো জিতবো গ্রুপে। আর মানচিত্র এঁকে অবশ্যই সেখানে পোস্ট করবা। ক্লাস কেমন লাগলো সেগুলো জানাবা। আর হ্যাঁ, বেশি প্রয়োজন হইলে আমার মেসেঞ্জারে নক দিবা। আমি হচ্ছে ওখান থেকে দেখে নিব। কোন প্রশ্ন থাকলে উত্তর দিয়ে দিব। ঠিক আছে? বাই।